ওকে, দ্বিতীয় ক্লাসে এসে আমরা কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে ই ফ্যাক্টর হয়তো কোনো কোনো বইতে নাও পেতে পারো। যদি কোনো বইতে না পাও, খুব বেশি টেনশন করার কারণ নাই। যেটুকু ক্লাসে পড়াইছে ওইটুকুই জেনে রাখো, পরীক্ষা আসলে এর বাইরে দিয়ে আসবে না। অ্যাসিড রেইন হয়তো এই জায়গায় অনেকে বইতে পাও নাই, কোনো বইতে হয়তো আছে, কোনো বইতে হয়তো নাই। যদিও অ্যাসিড রেইন তুমি এইখানে পড়ছো, বাট অ্যাসিড রেইন তোমাকে পরিবেশ রসায়ন মানে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে পড়ানো হবে। সো আবার বলতেছি, কোনো টপিক যদি কোনো বইতে না পাও, এটা নিয়ে খুব বেশি টেনশনের কোনো কারণ নাই। হয়তো এই বইতে নাই ওই বইতে আছে, ওই বইতে নাই ওই বইতে আছে। তো যদি মনে হয় যে ঠিক আছে ভাই, যেটুকু পড়াইছে ওইটুকু শিখে রাখলে হবে, আমি বলছি শিখে রাখলে হবে। আর যদি মনে হয় না আমি কোনো বই থেকে পড়তেই চাই, তাহলে তুমি গ্রুপে টেক্সট করো বা গ্রুপে লিখো যে কোন বইতে এটা আছে এবং সেই বইয়ের জন্য একটা ছবি দেয়, তাহলেই তো হয়ে যাচ্ছে। তোমাদের যোগে কমিউনিকেশন কত সহজ! তোমরা চাইলে এগুলো সমাধান করা যায়। আর এরপরে আসি যে হচ্ছে আমাদের এই সময় এসে অনেকে নিজে পড়ার সময় পাও না, নিজে হচ্ছে সেলফ স্টাডি হচ্ছে না। ভাই, সেলফ স্টাডি এটা সব থেকে বড় জিনিস। এবং আমি এটাও বিশ্বাস করি, কেউ যদি হচ্ছে আমাদের মতো টিচারের কাছে না পড়ে নিজে নিজে যদি পড়ে ভালো মতো, এবং সে যদি হচ্ছে সেলফ টট মানে টট হয়। কিছু মানুষ থাকে নিজে নিজে পড়ে বুঝতে পারে, ওরকম তুমি যদি হও, তাহলে তুমি হচ্ছে নিজে নিজে পড়েও বুঝতে পারো। কিন্তু শুধু ক্লাস করে তুমি কখনোই ভালো করতে পারবা না। তোমাকে যদি কোনো টিচার এই বুদ্ধি দেয় যে শুধু ক্লাস করে তুমি ভালো করতে পারবা, সে তোমাকে যে কত ক্ষতির দিকে নিচ্ছে তোমার কোনো আইডিয়াই নাই। অনেকে বলে যে ভাইয়া সব কাভার হবে, মানে অনেক সময় আলকেমি হচ্ছে গ্রুপে অনেকে জিজ্ঞেস করে, ভাই এই ক্লাসটা করলে কি সব কাভার হবে, ওই ক্লাসটা করলে কি সব কাভার হবে। এখন আমি তখন কনফিউজড হই যে ও আসলে কি মিন করছে। একটা ক্লাসে যতটুকু কাভার হওয়ার কথা ততটুকু কাভার হবে। এখন সব কাভার হবে বলতে তোমাদের এই জেনারেশনে একটা কথা আছে যে আমি আর বই পড়বো না ভাইয়া, আপনার এই ক্লাস করব, ক্লাস থেকে সরাসরি পরীক্ষার হলে আপনি মানে রেডিমেড ঢুকাই দিবেন, আমি পরীক্ষার হলে 100-র মধ্যে 100 আনসার করে চলে আসবো। সেটা হয়তো বা তোমার এইচএসসি পরীক্ষার জন্য সম্ভব, আসলে সম্ভব, ক্লাস করে এইচএসসি পরীক্ষা ঢুকে যাওয়া যায়। কিন্তু তোমাদের যাদের লক্ষ্যটা আরেকটু দূরে, অ্যাডমিশন যেখানে কম্পিটিটিভ এক্সাম ভাই, সেটার জন্য সেলফ স্টাডি ছাড়া কোনোভাবেই তুমি পারবা না। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতেছি, তুমি পারবা না। শুধু ক্লাস করে তুমি যদি বই না পড়ে, বই হোক অথবা হচ্ছে শিখো থেকে অনেক সহায়ক বই দেওয়া হয়, উদ্ভাস থেকে অনেক সহায়ক বই দেওয়া হয়, সেই সহায়ক বই হোক, তুমি যদি বই না পড়ে শুধু ক্লাস করে পরীক্ষার হলে যাও, তুমি কম্পিটিটিভ এক্সামে ভালো করবা না। যদি না তুমি এক্সট্রা অর্ডিনারি না হও। ওই এক্সট্রা অর্ডিনারি পুরো বাংলাদেশে একটা ব্যাচে 4 থেকে 5 জন থাকে। তো 4 থেকে 5 জনের মধ্যে তুমি না থাকলে তুমি পারবা না। বইটা পড়তে হবে। এখন বলতেছে, আমার জানি আমি এই কথাগুলো না বলে যদি এটা বলতাম, আরে কোনো টেনশন নাই, আমার ক্লাস করে খালি পরীক্ষার হলে ঢুকে যাবা, দেখবা যে ফুল নাম্বার কমন পেয়ে যাবে, এটা বললে তোমাদের ভালো লাগতো। কিন্তু কথা হচ্ছে যে তোমাদের এখন ভালো লাগার কথা বলে পরে তোমার ক্যারিয়ার নিয়ে ছিনিমিনি তো আমি খেলতে পারি না। তো অবশ্যই ক্লাসের পরে বইটা পড়তে হবে, সেটা বই হোক, তোমার যদি বই ভালো না লাগে। এই জন্য আমি সবসময় বলি সব থেকে সহজ বইটা পড়ো। যে বইটা তোমার হচ্ছে পড়তে সুবিধা হয়, যে বইটা বুঝতে সুবিধা হয়, তুমি সেই বইটাই পড়ো। আমি নর্মালি হাজারি স্যারের বইটা আর সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইটা পড়তে না করি, এর মানে এই না যে ওই বইতে কিছু কম আসছে, ওই বই পড়লে তুমি কিছু কম শিখবা। আমি না করি কারণ এই বইগুলো কঠিন। তুমি যদি ওই বই পড়ে বুঝতে পারো, কোনো সমস্যা নেই আমার। আমি কবির স্যারের বই, লিঙ্কন স্যারের বই কেন পছন্দ করি, কারণ এই বইগুলো সহজ করে লেখা, একই জিনিস সহজ ভাষায় লেখা, এই জন্য আমি পছন্দ করি। তো আলাদা কোনো প্রেফারেন্স নাই যে এই বইতে কম আছে বা বেশি আছে। এরপরে আছে আরেকটা কথা, অনেকের গ্যাপ রয়ে গেছে। তো ভাই গ্যাপ গুলো কেমনে পূরণ করব? এখন এই গ্যাপ পূরণ করব নাকি ভাই রানিং গুলো আগাবো? দেখো, তোমাকে দুইটাই একসঙ্গে করতে হবে। এটাও হচ্ছে তোমাকে যদি আমি বলি আরে কোনো সমস্যা নাই, এগুলো এমনিতে হয়ে যাবে, এমনিতে হয়ে যাবে, এমনি এমনি কিছু হয় না, করতে হয় বাবা। এমনি এমনি কোনো কিছু হয় না। সো কথা হচ্ছে তোমাকে প্রেশার এখন নিলেও নিতে হবে, 6 মাস পরে নিলেও নিতে হবে। তা আমি বলবো যে এখন সবার কলেজে দেখবা হাফ ইয়ারলি পরীক্ষা চলে, কিছুদিন পরে হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হবে হবে অনেকের কলেজে প্রায় শেষের দিকে। তো এই সময় রুটিন করে যে পড়াগুলো পড়ছো, সেই পড়াগুলো তো অনেক কিছু ভুলে গেছো, অনেকে পড়োই নাই, অনেকে ক্লাস করছো বই পড়ো নাই, অনেকে বই পড়ছো প্র্যাকটিস করো নাই। সো যার যেখানে যতটুকু ল্যাক আছে, নিজ নিজ অবস্থান থেকে ল্যাকগুলো ফাইন্ড আউট করো, এবং রানিং ক্লাসের সাথে সাথে ওই উইকলি একটা প্ল্যান করো যে ঠিক আছে আমি এই উইকে এতটুকু এতটুকু শেষ করব। এই প্ল্যান করে আগাও, দেখবা যে শেষ হয়ে যাবে। আর তাছাড়া হচ্ছে তোমাদের শেষ করার আরো সুযোগ আছে, কলেজে হাফ ইয়ারলি এক্সামের সময় একবার রিভিশন দিতে পারবা। আমার ফার্স্ট পেপার শেষ হলে আমি একবার হচ্ছে পুরো পেপার ফাইনাল একটা পরীক্ষা নেবো, সেইখানে একবার শেষ করতে পারবা। তারপরে হচ্ছে তোমরা হয়তো কোনো না কোনো প্ল্যাটফর্মে যুক্ত আছো, তো সেইখানে হচ্ছে তোমার যখন পরীক্ষা হবে পেপার ফাইনাল, তখন একবার শেষ করতে পারবা। শেষ করার সুযোগ তোমার হাতে আছে, কিন্তু তোমাকে এফোর্ট দিতে হবে, এটা হচ্ছে কথা। ওকে। ওকে, সিএফসি আর এইচসিএফসি ওই একই নিয়মে করা যায় আর কি, সিএফসি এইচসিএফসি। তো ঠিক আছে ভাইয়া, যার কলেজে যখনই হাফ ইয়ারলি হোক না কেন, তুমি পড়াশোনা আগায় রাখো। আরেকটা জিনিস একটু আমার এখানে বলে দিই, আমার প্ল্যানটা হচ্ছে দেখো,
আমাদের ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ হচ্ছে এটা নভেম্বর চলে। ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারির মধ্যেই হচ্ছে আমাদের ফার্স্ট পেপারটা শেষ হয়ে যাওয়ার কথা। এবং আমরা কিন্তু বসে থাকবো না, কারণ কলেজ লাইফের সময় তুমি দেখছো যে 24 ব্যাচ, মানে এইচএসসি 24-এ তোমাদের ভাইয়ারা যারা আছে ওদের আমি ধরে নিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, আমি না ম্যাক্সিমাম মানুষ ধরে নিয়েছিল এপ্রিল মেতে হবে। ঠাস করে কুয়েটের ভর্তি পরীক্ষার ডেট দিল জানুয়ারিতে। যাদের বাসায় বড় আপু ভাইয়া আছে তারা হয়তো জানো যে ওরা হুট করে প্রেসারে পড়ে গেছে। তো আমরা আসলে দেরি করব না, বসে থেকে লাভ নাই, পড়াশোনা আগায় যেতে হবে। ওকে, তো ঠিক আছে ভাইয়া, আমরা সামনে আগাই যাই। প্রতি ক্লাসের শুরুতে আমরা যেটা করি, এই ক্লাসের শুরুতে আমি সেটাই করব। আগের ক্লাসে সংক্ষেপে রিভিউ করে দিব। লেকচার 1, তোমাদেরকে বলছিলাম যে এই চ্যাপ্টারে কয়েকটা পোর্শন আছে। গ্রিন কেমিস্ট্রি গত ক্লাসে হয়েছিল, আর আমরা আজকে এটা দেখবো, গতিবিদ্যা শুরু করব। আর এগুলো পরে থাক, একটু এভাবে ওয়েট করুক। সো গ্রিন কেমিস্ট্রির বলছিলাম অফিসিয়াল একটা ডেফিনেশন আছে, সুন্দর করে সেই মশলা মাখানো ডেফিনেশনটা মুখস্থ করতে হবে। আর সংক্ষেপে বলা হয় আমাদের ভাষায় ম্যাক্সিমাম প্রোডাকশন, মিনিমাম পলিউশন। তারপর আমরা অ্যাটম ইকোনমি দেখছিলাম, আমরা ই ফ্যাক্টর দেখছি। অ্যাটম ইকোনমি মানে হইতেছে কোন একটা প্রসেসে মোট উৎপাদের সাপেক্ষে কাঙ্ক্ষিত উৎপাদের পার্সেন্টেজকে অ্যাটম ইকোনমি বলে। ই ফ্যাক্টর হইতেছে মোট উৎপাদের সাপেক্ষে টোটাল বর্জ্যের যে পার্সেন্টেজ না ভগ্নাংশ, সেটাকে বলা হয় ই ফ্যাক্টর। তুমি যদি ই ফ্যাক্টরের এই ফর্মুলাটা নিয়ে তারপর পার্সেন্টেজ করতে, তাহলে এইটার এইটা যোগ করলে 100 হইতো। ঠিক আছে। তারপরে আমরা দেখলাম যে হচ্ছে এটা, এই সবাই কি পড়ে নিছো? পড়ে নিতে বলছিলাম। এটা সব বইতে আছে, তুমি যে বইটাই কেনো না কেন, সব বইতে অ্যাটম ইকোনমি বলতেছে সবুজ রসায়নের 12টা মূলনীতি। তো আমি বলি না একদম ঠাটা মুখস্থ করতে হবে, বলছি একটু চোখের দেখায় যেন লেগে থাকে। চোখের দেখায় লেগে থাকলে পরীক্ষায় লিখতে গেলে পয়েন্ট হারানো না, মানে দেখবা যে পয়েন্ট খুঁজে পাচ্ছ না এমন হবে না আর কি। তারপরে একটা ম্যাথ করছিলাম, অ্যাটম ইকোনমির একটা ম্যাথ, ই ফ্যাক্টরের একটা ম্যাথ। এরপরে তোমাদেরকে সিএফসি নিয়ে কথা বলছিলাম, সিএফসির কোড নাম্বার থেকে। আচ্ছা, এখানে কোনো কোনো বইতে সিএফসি জায়গায় এই সিএফসি দেওয়া আছে, তখন এই মাঝখানে শূন্য আসে না, বুঝছো, হাইড্রোজেনের জায়গায় কিছু একটা আসে, একই নিয়মে করা যায়। তারপরে সিএফসি কি ক্ষতি করে? ওজোন লেয়ার ক্ষতি করে, ওজোন লেয়ার ভেঙে ফেলে। পৃথিবী থেকে যে প্রোটেকশনটা ছিল ইউভির ওজোন লেয়ার, সেটা আস্তে আস্তে ভেঙে ফেলে। ওকে। তারপরে হচ্ছে আমরা দেখছিলাম অ্যাসিড রেইন, যদি বৃষ্টির পানির পিএইচ 5.6 থেকে, এটা মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, 5.6 থেকে যদি কম হয় তখন সেটাকে আমরা অ্যাসিড রেইন বলি। অ্যাসিড রেইনের যে অ্যাসিড গুলো ছিল সেগুলো আমরা কথা বলছি। আর অ্যাসিড রেইনের কুফলটা পড়ে নিতে বলছিলাম। ওকে, এবার সবাই লিখে নাও রাসায়নিক পরিবর্তন 2, গতিবিদ্যা। এই গতিবিদ্যাকে ইংলিশে কি বলে জানা আছে? ইংলিশে গতিবিদ্যাকে বলা হয় কাইনেটিক্স, তাই না? এই ডাইনামিক্স না, কাইনেটিক্স। এটা যেহেতু রাসায়নিক গতিবিদ্যা, এটাকে বলা হয় কেমিক্যাল কাইনেটিক্স। তো আমি ইংলিশ টার্মটা লিখে দিই, এত মোটা দাগ দেখে ভয় পেয়ে গেছে। কেমিক্যাল কাইনেটিক্স। বাংলা করলে দ্বারা রাসায়নিক গতিবিদ্যা। এখন রাসায়নিক গতিবিদ্যার প্রথমেই হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে বিক্রিয়ার হার। ওকে, তো আমি একটা স্লাইড অ্যাড করে তারপর একটু বেসিক থেকে শুরু করি। লিখে নাও বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগ। বিক্রিয়ার হার, এটাকে না অনেকে অনেক নামে ডাকে, ইংলিশে বলে রিয়াকশন রেট। কেউ বিক্রিয়ার হার বলে, কেউ বিক্রিয়ার বেগ বলে, কেউ বিক্রিয়ার গতিবেগ বলে। এখন যে কোনো কিছুর হার, হার বলতে আসলে কি বোঝায়? ডাইনামিক্স বলতে গতিশীলতা বোঝায়, হার বলতে সময়ের সাথে পরিবর্তন বোঝায়, তাই না? তুমি দেখবা যখনই কোনো কিছুর হার বলে, তখনই সময়ের সাথে সেটা কি পরিবর্তন হয় সেটা বোঝাচ্ছে। এখন এটা হচ্ছে কেমিস্ট্রির বেগ, ফিজিক্সেও তুমি একটা বেগ পড়ো, ফিজিক্সের বেগের ডেফিনেশন কি ছিল? সময়ের সাথে সরণের হার, তাই না? সময়ের সাথে সরণের হার, মানে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে, তো নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হারকে বলি আমরা বেগ। তাহলে এইখানেও আসলে কিছু একটার পরিবর্তন হয়। এখন আমাকে বলো, যখন কোনো বস্তু গতিশীল থাকে তখন তার অবস্থার পরিবর্তন হয়, কোনো বিক্রিয়া যখন চলমান থাকে তখন কি পরিবর্তন হয়? দেখে তোমাদের আইডিয়া আছে কিনা। প্রশ্ন হচ্ছে কোনো বিক্রিয়া গতিশীল থাকলে কিসের পরিবর্তন হয়? ঘনমাত্রার পরিবর্তন হয়। গুড। মোলারিটি বলবো না, ঘনমাত্রা বলি আর কি। হ্যাঁ, মোলারিটি আমরা হিসাব করি। তাহলে কোনো বিক্রিয়া চলাকালীন তার ঘনমাত্রার পরিবর্তন হয়, একক সময়ে যে ঘনমাত্রার পরিবর্তন বা ঘনমাত্রা পরিবর্তনের যে হার, সেই হারকে বলা হয় বিক্রিয়ার হার। তাহলে আমরা একটু ডেফিনেশন বলি, সেটা হতেছে এটা, সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন।
সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন। অথবা তুমি যদি এটা এভাবে না বলে এমনি বলো, ঘনমাত্রার পরিবর্তনের হার। ঘনমাত্রার পরিবর্তনের হার, হার শব্দটা যখন বলবা তখন আর সময় বলা দরকার হয় না। এখন সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন কার হয়? বিক্রিয়কের হয় নাকি উৎপাদের হয় নাকি দোনোজনের হয়? তোমার আইডিয়া কি বলে? দোনোজনেরই ঘনমাত্রার পরিবর্তন হয় না? সবারই তো হয়। তাহলে বুঝতে পারো যে তুমি চাইলে বিক্রিয়ক থেকেও হিসাবটা করতে পারো, তুমি চাইলে উৎপাদ থেকেও হিসাবটা করতে পারো। তাহলে আমি কোনো একটা বিক্রিয়ক তোমাদেরকে দেখাই। ধরো আমার কাছে এমন একটা বিক্রিয়া আছে, যেখানে হইতেছে এ থেকে বি তৈরি হচ্ছে। এমন একটা বিক্রিয়া যে এ হচ্ছে বিক্রিয়ক, বি হচ্ছে উৎপাদ। এবং সময় যত আগাবে তত হচ্ছে এর ঘনমাত্রা কমবে, এই জন্য আমি একে ডাউন অ্যারো দিলাম। আর সময় যত আগাবে তত বি এর ঘনমাত্রা বাড়বে। এটা নর্মালি হয় একটা বিক্রিয়াতে। তার মানে একটা বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে কমে, উৎপাদের ঘনমাত্রা সময়ের সাথে বাড়ে। এখন তোমরা তো ডেল্টা সাইনটার সাথে পরিচিত, তাই না? ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন বোঝায়। তো আমার প্রশ্ন হতেছে, আমি যখন বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বের করব, কোনো জিনিসের মান যখন কমে যায় তখন তার পরিবর্তন কি নেগেটিভ হয় নাকি পজিটিভ হয়, কি মনে হয়? কোনো বস্তুর মান যখন কমে তখন তার ডেল্টা কিন্তু নেগেটিভ হয়। তাহলে বিক্রিয়কের পরিবর্তন কিন্তু নেগেটিভ। ওকে। কারণ দেখো, পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হতেছে শেষ দশা মাইনাস আদি দশা, তাই না? শেষ মাইনাস হচ্ছে আদি। যেহেতু বিক্রিয়ক কমে যায় এই জন্য বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনটা মাইনাস, আর উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনটা প্লাস। এখন আমি হার বের করতে চাচ্ছি। ধরো হার যদি বের করি, আমি এই বিক্রিয়া দিয়ে বের করি, এ থেকে বি তৈরি হচ্ছে। তাহলে হার সমান হইতেছে ডেল্টা অফ এ বাই ডেল্টা অফ টি। আচ্ছা, ডেল্টা অফ এ, এই সিম্বলটার অর্থ কি? ডেল্টা মানে পরিবর্তন, এ মানে হচ্ছে এ, আর এই থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা। তাহলে এর ঘনমাত্রার পরিবর্তন, আর নিচে হচ্ছে হার। হার কেন? কারণ টি দিয়ে আমি ভাগ করছি বা ডেল টি দিয়ে আমি ভাগ করছি। তাহলে হার হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনের হার দিয়ে আমি বিক্রিয়ার হার বের করলাম। এখন কথা হচ্ছে, তুমি যদি ফর্মালি চিন্তা করো, একেবারে ফর্মাল, তাহলে ফর্মালি বিক্রিয়কের ঘনমাত্রার মান তো মাইনাস হয়। এই যে দেখো ডেল্টা এ, তোমরা কি বুঝো ডেল্টা এ এই ভ্যালুটা মাইনাস হবে? এটা কি ফিল করতে পারো কিনা কাঁচা বাচ্চারা? ডেল্টা এ এই ভ্যালুটা মাইনাস হবে। হার তো কখনো মাইনাস হয় না। ওই মাইনাসটাকে কান ধরে প্লাস বানানোর জন্য আমরা এখানে এক্সট্রা একটা মাইনাস দেই। কি বললাম? যেহেতু বিক্রিয়ক কমে, তুমি যত সময় আগাবা বিক্রিয়ক কমতে থাকবে। সো বিক্রিয়ক যদি কমতে থাকে, তাহলে যে কোনো কিছু কমলে তার ডেল্টা মান মাইনাস হয়। সেই ডেল্টা মান মাইনাসকে প্লাস করার জন্য আমি এখানে আগে থেকে একটা এক্সট্রা মাইনাস দিয়ে দিলাম। তুমি যদি ম্যাথ করার সময় মাইনাস না দাও কোনো সমস্যা নেই, তুমি জাস্ট পজিটিভ ভ্যালু নিয়েই কাজ করবা। ওকে। আবার এর ঘনমাত্রা কমলে বি এর ঘনমাত্রা তো বাড়ে, তাই না? তাহলে হার কি শুধু এ দিয়ে বের করা যায়? উত্তর হচ্ছে না। মানে ধরো আমি তোমারে টাকা দিচ্ছি, এখন তোমার আমার টাকার লেনদেন, আমার কতটুকু টাকা খরচ হয়েছে সেখান থেকে হিসাব করা যায়, তুমি কতটুকু টাকা পাইছো সেখান থেকে হিসাব করা যায়, একই তো কথা। কারণ আমি তোমাকেই টাকা দিচ্ছি, আমি অন্য কোথাও টাকা খরচ করছি না। তাহলে তুমি চাইলে এই হারটা বি এর ঘনমাত্রার পরিবর্তন দিয়েও করতে পারো। সো ডেল্টা অফ বি বাই হইতেছে ডেল্টা অফ টি। এইখানে আমরা একটা এক্সট্রা মাইনাস দিলাম না। কেন দিলাম না? কারণ এখানে মানটা এমনিতেই পজিটিভ আসে। তাহলে এই মাইনাস নিয়ে যে কথাটা, সেই কথাটা হইতেছে এই মাইনাসটা হচ্ছে সৌজন্যমূলক। এই মাইনাসটা হচ্ছে সৌজন্যমূলক। সৌজন্যমূলক। কেন ভাই সৌজন্যমূলক? এই তোমরা ছোটবেলায় যখন সরল অঙ্ক করছো, তখন প্রথম দিকে সরল অঙ্ক করার সময় অনেক নিয়ম কানুন মানতা না? প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। যখন একটু একটু করে বড় হইতা তখন 3-4 লাইন একদিনে মানে এক লাইনে করতো, তোমাদের মধ্যে অনেকেই আছে। এবং ইভেন আমি যখন 9-10 ছিলাম আমাকে আমার স্যাররা বারবার বলতো, শাওন এরভাবে লাইন স্কিপ করো না, কারণ লাইন স্কিপ করলে দেখা যাবে স্যাররা নাম্বার কেটে দিচ্ছে। সো কথা হচ্ছে এই মাইনাসটা তুমি যদি ম্যাথ করতে যাও আর তুমি যদি একটু প্রো হও, তাহলে তুমি সরাসরি পজিটিভ ভ্যালু ইনপুট করছো, তাই না? তোমার তো আসলে দরকার নেই মাইনাস দেওয়া। সেটা সৌজন্যমূলক মাইনাস, ম্যাথ করতে ব্যবহার না করলেও হয়। তো আমি লিখে দিচ্ছি সৌজন্যমূলক, ম্যাথ করতে ব্যবহার
না করলেও হয়। এবং হ্যাঁ, দুইটার ভ্যালু অবশ্যই সেম আসবে। তার মানে হচ্ছে, এবার তোমাদের অনেকেরই ধারণা, অনেকে হয়তো এরকম কোনো টিচারও পাইতে পারো, তোমার কলেজে হোক, কলেজের বাহিরে হোক, বা অনলাইনে হোক। এরকম দেখবে কথা হয়তো কেউ শুনলেও শুনতে পারো, যে অনেকে এরকম বলে বিক্রয়ের সাপেক্ষে হার মাইনাস হয়, উৎপাদের সাপেক্ষে হার প্লাস হয়। খবরদার, কথাটা কিন্তু ভুল। বিক্রয়ের সাপেক্ষে হার মাইনাস হয়ে যায় তো, ওই মাইনাসকে আমি মাইনাস রাখবো না, তার জন্য এখানে কি করি, এক্সট্রা একটা মাইনাস দেই। আশা করি সবাই বুঝে গেছো। এখন আমার প্রশ্ন হতেছে, ভাই সব বিক্রি কি এরকম সিম্পল যে এ থেকে বি তৈরি হবে? সব বিক্রি এরকম সিম্পল না। কোনো, আচ্ছা আমাদের কলেজে বলে এটা, যে আমি একজন পাইছি একজনকে। তো আবারও বলতেছি, এই কথাটা হচ্ছে অনেকে পাইতে পারো, বাট ম্যাক্সিমাম কলেজে টিচাররা ঠিক বলেন। যদি কোথাও বাইরে হোক বা হচ্ছে অনলাইনে কোনো টিচারের কাছে শুনে থাকো যে বিক্রয়কের সাপেক্ষে হারটা মাইনাস, না, বিক্রয়কের সাপেক্ষে হারটা প্লাস। মাইনাস হয়ে যেত ভ্যালুটা, সেই ভ্যালুকে আবার মাইনাস প্লাস করার জন্য এক্সট্রা একটা মাইনাস নিচ্ছে। তাহলে আমি কি বললাম? আমরা হার শিখছি কেমিক্যাল কাইনেটিক্স, এবং সেখানে আমি বললাম সময়ের সাথে একটা বিক্রিয়ার ঘনমাত্রার পরিবর্তন, বিক্রিয়কেরও হতে পারে, উৎপাদেরও হতে পারে, সেই পরিবর্তনের হারকে আমরা বলি হইতেছে হার, বিক্রিয়ার হার। এবং বিক্রিয়কের সাপেক্ষে বের করতে গেলে একটা ফর্মালিটির মাইনাস দিতে হয়। ম্যাথ করার সময় মাইনাস না দিলেও হয়, উৎপাদের সাপেক্ষে তো উৎপাদ। এখন আমাকে বলো তো ভাই, হারের একক কি হবে? এই একক কি হবে? ঘনমাত্রার একক বা সময়ের একক? ঘনমাত্রার একক কি? মোল পার লিটার। সময়ের একক কি? পার সেকেন্ড না? সো মোল পার লিটার পার সেকেন্ড। কেউ বা সরাসরি এটা ইউজ করে, মোল পার লিটারকে সংক্ষেপে আমরা কি বলি, মোলার বলি না? মোলার পার সেকেন্ড, তুমি যেটা ব্যবহার করো সবই ঠিক আছে। মোল পার লিটার পার সেকেন্ড, অথবা হচ্ছে মোলার পার সেকেন্ড। এবার আসি ভাইয়া, সব সময় কি আমাদের বিক্রিয়া এরকম থাকবে? থাকবে না। আমরা একটু কমপ্লেক্স কেস নেই। কমপ্লেক্স কেস মানে হচ্ছে এরকম, এ প্লাস বি, সি প্লাস ডি, ধরো এরকম একটা বিক্রিয়া আমার কাছে আছে। হতে পারে না একাধিক বিক্রিয়ায়, একটা বিক্রিয়া একাধিক বিক্রিয়ক থাকবে, একাধিক উৎপাদ থাকবে, থাকতেই পারে। এই ক্ষেত্রে কি হবে? ধরো আমার কাছে কোনো একটা বিক্রিয়া আছে। এখন সেই একটা, ওভাবে চিন্তা না করে আমি চিন্তা করি হইতেছে, আমার কাছে একটা গাড়ি আছে। সেই গাড়িতে ইমাজিন করো হচ্ছে যে 100 যাত্রী আছে। এখন আমি বের করতে চাচ্ছি সেই গাড়ির বেগ। আমি গাড়ির বেগ বের করতে চাচ্ছি। এখন গাড়ির বেগ বের করতে গেলে প্রতিটা যাত্রীর বেগ আলাদা করে বের করে তারপর কি যোগ করা দরকার আছে? নাকি প্রতিটা যাত্রীর বেগই হচ্ছে গাড়ির বেগ? তোমার কি কমন সেন্স বলে? অনেকে বলতে পারো যে ভাই আমি সবগুলো গাড়ির যাত্রীর বেগ বের করব, তারপরে হইতেছে সবগুলো হচ্ছে আস্তে 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 করে যোগ করে দিব। না, যে কোনো একটা একজনের বেগই কিন্তু হচ্ছে সেই গাড়ির বেগ। এখন এখানে আমার কাছে একাধিক বিক্রয়ক আছে, অনেকে বলতেই পারে, দেখো অনেকে বলতেই পারে যে হইতেছে হার সমান হইতেছে এই যে মাইনাস ডেল্টা অফ এ বাই ডেল্টা অফ টি, প্লাস এখানে মাইনাস ডেল্টা অফ বি বাই ডেল্টা অফ টি। ওই যে অনেকে এরকম চিন্তা করে, বুঝছো, যে ভাইয়া এইটাও যেহেতু বিক্রিয়ক, আর এটাও যেহেতু বিক্রিয়ক, তাহলে এর হার বের করলাম, এর হার বের করলাম, তারপর দুইটা যোগ করলাম। খবরদার না। কেন না? একটু একটু সবাই লেখা বন্ধ করো। ভাই এ যখন বিক্রিয়া করে সিডি উৎপন্ন করে, তখন এ কিন্তু বি রে বাকি রেখে বিক্রিয়া করে না। অবশ্যই এ বি এর সাথে যুক্ত হবে, বি এর সাথে যুক্ত হবে। কারণ যুক্ত না হলে তো বিক্রিয়া করতো না, তাই না? তাহলে এর ঘনমাত্রার পরিবর্তন হয় মানে বি এর ঘনমাত্রারও পরিবর্তন হয়, বা বি এর ঘনমাত্রার পরিবর্তন হয় মানে এর ঘনমাত্রারও পরিবর্তন হয়। অর্থাৎ যে কোনো একজনকে দিয়েই হার বের করলেই হইল। সুতরাং আমি বলতে পারি এইখানে প্লাস সাইন না দিয়ে এখানে একটা সমান সাইন দিতে হবে, মানে এটাও হার, এটাও হার। একাধিক বিক্রিয়ক থাকলে তুমি যে কোনো একটা সাপেক্ষে হার বের করলেই হয়। তুমি ওদের সাথে সাপেক্ষ বের করতে পারো। তো এই হার সমান আবার কি হইতে পারে? হার সমান হইতে পারে হচ্ছে ডেল্টা অফ সি, মানে সি এর ঘনমাত্রা, বাই ডেল্টা অফ টি, সমান ডেল্টা অফ ডি বাই হইতেছে ডেল্টা অফ টি। তাহলে কথা হচ্ছে ভাইয়া, যদি কখনো এমন হয় যে আমাদের হার বের করার সময় একাধিক বিক্রিয়ক থাকে অথবা একাধিক উৎপাদ থাকে, তাহলে প্রতিটা সাপেক্ষে বিক্রিয়ার হার বের করা যায়।
যে কোনো একটা সাপেক্ষে বের করলে, এবং প্রত্যেকটার মান অবশ্যই সমান হবে, কারণ এগুলো সব বিক্রিয়ার হার, নট বিক্রিয়কের হার, নট উৎপাদের হার, বিক্রিয়ার হার। তো সবগুলো মান সমান হইতে বাধ্য। এরপরে আসি, সবসময় কি বিক্রিয়া এরকম হয় যে একমল 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 করে বিক্রিয়া করে? দেখো এখানে কি হয়েছে, এর একমল বিক্রিয়া করলে বি এর একমল বিক্রিয়া করছে, বি এর একমল বিক্রিয়া করলে সি এর একমল বিক্রিয়া করছে। বাস্তবে তেমন হয় না, বাস্তবে এরকম কমপ্লেক্স কেস আছে। দেখো এটা হচ্ছে সেই কমপ্লেক্স কেস। মানে বি এর আগে ধরো একটা টু আসলো, টু না থেকে অন্য কিছু থাকতে পারতো। তাহলে আমরা প্রথম স্টেপে একটা বিক্রিয়ক একটা উৎপাদ দেখলাম, তারপর একটু আস্তে আস্তে হচ্ছে কমপ্লেক্স কেসে আসছি। এখানে দেখলাম বি এর আগে একটা টু আছে। আচ্ছা, বি এর আগে টু আছে, দেখো এর একটা মিনিং আছে। মিনিং হইতেছে, এ যদি এক মোল বিক্রিয়া করে, এ বিক্রিয়া করে 2 মোল। তার মানে এ যদি 100 মোল বিক্রিয়া করে, বি 200 মোল বিক্রিয়া করে। অর্থাৎ এ যদি 1 মোল পার লিটার বিক্রিয়া করে, বি 2 মোল পার লিটার বিক্রিয়া করবে। বা সি যদি 1 মোল তৈরি হয়, বি 2 মোল বিক্রিয়া করবে। আমি বলতে চাচ্ছি, এই বিক্রিয়াতে বাকি সবার ঘনমাত্রার পরিবর্তন যা, বি এর ঘনমাত্রার পরিবর্তন তার ডাবল। আবারও বলছি যে এই বিক্রিয়ায় বাকি সবার ঘনমাত্রার পরিবর্তন যে হারে হবে সময়ের সাথে, বি এরটা তার থেকে ডাবল হবে। যদি এরকম হয়, ধরো বি এরটা ডাবল না হয়, বিয়ের আগে যদি 5 থাকতো, তাহলে 5 গুণ বেশি হইতো। 6 থাকলে 6 গুণ বেশি হইতো। দেখো আমি কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছি, কারণ একটা রিয়েল লাইফ রিয়াকশনে যে এখানে কত থাকবে আমি তো জানি না, যে কোনো কিছু থাকতে পারে। তাহলে এ যে এখানে ডাবল হয়, ওইটাকে আমার সামহাও এটাকে মিটিগেট করতে হবে, এটা সমাধানে আসতে হবে। তাহলে ওই ডাবল হইলো, সেই ডাবলকে মিটিগেট করলে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। সো 2 দিয়ে ভাগ করতে হবে, মানে হইতেছে এখানে তুমি যদি হার বের করো, আর সমান হইতেছে মাইনাস, এটা তো আগের মতো, ডেল্টা অফ এ বাই হইতেছে ডেল্টা অফ টি সমান মাইনাস, যেহেতু 2 আছে, এই 2 দিয়ে আমরা ভাগ করে দিব ডেল্টা অফ বি বাই হইতেছে ডেল্টা অফ টি। আমি আবারও বলে দেই, 2 দিয়ে কেন ভাগ করছি, কারণ বি এর এই সহগটা সবার সাথে বি কে আলাদা করে ফেলতেছে। আমি তোমাদেরকে বলতেছি যে কোনো একটা সাপেক্ষে হার বের করলেই হয়। তাহলে যে কোনো একটা সাপেক্ষে হার বের করলে হয়, এক্ষেত্রে তো হইতো না, কারণ হচ্ছে যদি বি কে তুমি নর্মালি রাখতা, তাহলে বি তো ডাবল হারে বিক্রিয়া করতো। অর্থাৎ বি এর এই ডেল্টা বি এই মানটাই ডাবল হয়ে গেছিল ডেল্টা এর থেকে। সো ডেল্টা এর থেকে ডেল্টা বি এর মান ডাবল, ওই ডাবলকে আবার নর্মাল করার জন্য আমরা কি করছি, একটা এক্সট্রা 2 দিয়ে ভাগ করে দিছি। 2 না, যার আগে যে সহগ থাকবে সেই সহগ দিয়ে ভাগ করে দিব। আর বাকিগুলো তো আগের মতোই। এখানে থাকে হইতেছে ডেল্টা অফ সি বাই ডেল্টা অফ টি সমান হইতেছে ডেল্টা অফ ডি বাই ডেল্টা অফ টি। তাহলে হারের ফাইনাল যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আমি তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, যেটা আমরা ব্যবহার করব। সেই ফাইনাল ইকুয়েশন হইতেছে, এমন একটা রিয়েকশন ইমাজিন করো, এর আগে এ আছে সহগ, বি এর আগে ছোট হাতের বি আছে, সি এর আগে ছোট হাতের সি আছে, ডি এর আগে ছোট হাতের ডি আছে। তাহলে এইখানকার হারের ইকুয়েশন কি হবে, হার সমান হইতেছে মাইনাস 1 বাই এ ইন্টু ডেল্টা অফ এ বাই হইতেছে ডেল্টা অফ টি সমান মাইনাস 1 বাই বি ইন্টু ডেল্টা অফ বি বাই হইতেছে ডেল্টা অফ টি। এটাও হার সমান সমান এখানে হইতেছে 1 বাই সি ইন্টু ডেল্টা অফ সি বাই ডেল্টা অফ টি। আবার এখানে লিখি, আর সমান হইতেছে 1 বাই ডি ইন্টু ডেল্টা অফ ডি বাই হইতেছে ডেল্টা অফ টি। এই হচ্ছে আমাদের রেট ইকুয়েশন। দেখো তো বুঝো কিনা। এবার আমি জানি সবাই লিখো আর সফট মাইন্ডে শোনো। আমি যখন প্রথম দিকে বিক্রিয়ক উৎপাদ একাধিক বিক্রিয়ক দেখাচ্ছিলাম, তখন অনেকের মনে মনে একটা প্রশ্ন করছিল, ভাই সবগুলোই হার বোঝায়, সবগুলোর মান সমান হবে? অনেকে না এটা মানতে চাচ্ছিল না। অনেকে চিন্তা করতেছিল, না ভাই সবগুলো সমান হবে কেন জানি, মেনে নিতে পারছি না। সবগুলো সমান করার জন্যই দেখো যার যার সহগ দিয়ে ভাগ করে দিতেছে, এই জন্য সবগুলোর মান সমান হইতে বাধ্য। লেখা হইলে কেউ একজন ডান লিখো, আমি পুরো ব্যাপারটাকে সংক্ষেপে সাম আপ করে দিচ্ছি। ওকে গুড, ধরো এটা একটু সেভ করে নেই। বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগ জিনিসটা কি বোঝায়, একটা বিক্রিয়ায় সময়ের সাথে যে ঘনমাত্রার পরিবর্তন হয়, বা একটা বিক্রিয়ায় ঘনমাত্রা পরিবর্তনের হার, এটাকে বলা হয় বিক্রিয়ার হার।
এখন এই আগের এই আগডুম বাগডুম না বলে জাস্ট এই একটা লাইন দিয়ে তোমাকে বুঝাই দেওয়া যাবে যে বিক্রিয়কের সাপেক্ষে বের করলেও হয়, উৎপাদের সাপেক্ষে বের করলেও হয়। বিক্রিয়কের সাপেক্ষে বের করলে ফর্মালিটির জন্য আমরা একটা মাইনাস এখানে দেই, উৎপাদের সাপেক্ষে বের করলে আমরা ওই মাইনাসটা দেই না। সো প্রশ্ন হচ্ছে কেন মাইনাস দেই না? মাইনাস দেই না, আচ্ছা আচ্ছা, এই যে মনির মাত্র জিজ্ঞেস করছে সিডি কি মাইনাস হবে না, মনির সম্ভবত পরে জয়েন করছো তুমি। উৎপাদের সাপেক্ষে কেন মাইনাস দেই না, কারণ উৎপাদের মানটা বাড়ে, বিক্রিয়কের আগে কেন মাইনাস দিই, কারণ এই বিক্রিয়কের মানটা হচ্ছে কমে যায়। আর এই মাইনাসটা হচ্ছে সৌজন্যমূলক মাইনাস, ম্যাথ করতে তুমি ব্যবহার না করলেও হয়, তুমি সরাসরি পজিটিভ ভ্যালু এখানে ইনপুট করে দিবা, তাইলেই হইতেছে। এবার তোমরা দেখবা, তোমরা যে বইটাই পড়ো না কেন সেখানে এরকম একটা গ্রাফ আছে। গ্রাফটা আমি একটু এখানে দেখাই দিই। গ্রাফটা দেখাইতাম না যদি বইয়ে না থাকতো, এই গ্রাফটা এখানে দেখানো লাগে না, কিন্তু অনেকে বই পড়তে গিয়ে আবার চিন্তা করবা যে এটা আবার কি দেওয়া আছে। ধরো এই বরাবর নিলাম হচ্ছে আমি ঘনমাত্রা কনসেন্ট্রেশন, আর এই বরাবর নিলাম হচ্ছে আমি টাইম, আর এই হচ্ছে আমার রিয়াকশন। আমি সিম্পল রিয়াকশন দিলাম যে এ থেকে বি তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে এ থেকে বি তৈরি হচ্ছে, ভালো কথা, এমন একটা বিক্রিয়া সেখানে ঘনমাত্রা বনাম সময়, আমি এই লেখটা মানে ছবিটা আঁকলাম। এবার আমাকে বলো তো ভাই, এই রিয়াকশনের জন্য শুরুতে, শুরু মানে এই যে সময় যখন এখানে জিরো ছিল, একেবারে মূল বিন্দু দিয়ে শুরু হয়েছে, শুরুতে কার ঘনমাত্রা জিরো? শুরুতে বি এর ঘনমাত্রা জিরো, কারণ একটা বিক্রিয়ার শুরুতে উৎপাদ থাকবে না। তাহলে সময় যখন জিরো তখন বি এর ঘনমাত্রা জিরো, মানে জিরো মানে একেবারে নিচে থাকবে, এখানে হচ্ছে বি। আর সময় যখন জিরো তখন এর ঘনমাত্রা ম্যাক্সিমাম, তাহলে এ তখন উপরে থাকবে। কি বললাম? সময় যখন জিরো, এই যে টাইম জিরো মানে মূল বিন্দু দিয়ে শুরু হচ্ছে, তখন বি জিরো, কারণ বি তো উৎপাদ শুরুতে হবে না, তাহলে বি জিরো, আর এ হচ্ছে তখন অনেক বেশি। সময়ের সাথে কি হয়, এ আস্তে আস্তে কমে। সো এ আস্তে আস্তে কমে মানে হইতেছে এই যে এ ধরো আস্তে আস্তে কমে, বি আস্তে আস্তে বাড়ে। ওকে, তাহলে এ কমলো এবং হচ্ছে বি আস্তে আস্তে বাড়লো। ওকে, ভালো কথা, বুঝলাম আমরা। এবার আসি যে হচ্ছে, তোমরা কি বুঝো যে ঘনমাত্রা বনাম সময় এই গ্রাফের জন্য, মানে এই গ্রাফের জন্য আমি যদি হচ্ছে ডেল্টা অফ ঘনমাত্রা বাই ডেল্টা অফ টাইম এটা বের করি, বলো তো এটা কি মিন করে? দেখি তোমরা ফিজিক্স হোক ম্যাথ হোক কতটুকু শিখছো। রেট বুঝায়? না না না, আমি বলছি গ্রাফ, গ্রাফের কি বুঝায়? রেট বুঝায় সেটা তো ঠিক আছে, এটা গ্রাফের ঢাল বুঝায়, ঢাল বা হচ্ছে স্লোপ বুঝায়। এই বুঝো এটা? এই তো সবাই পারে, গুড। তার মানে হচ্ছে তুমি যদি হচ্ছে যে আলটিমেটলি কি দাঁড়ায়, আলটিমেটলি দাঁড়ায় ডেল্টা ওয়াই বাই হইতেছে ডেল্টা এক্স, এটাই তো। এটা আসলে কি বুঝায়? এটা ঢাল বুঝায়। এখন এই যে দেখো, আমি যদি হচ্ছে এর ক্ষেত্রে, তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই কেন স্ট্রেট লাইন হইলো না, স্ট্রেট লাইন কেন হইলো না, এগুলো পরের জিনিস, এগুলো আমরা বুঝবো, এগুলো বুঝার সময় আছে, একটু ওয়েট করো আর কি। সো ডেল ওয়াই বাই হচ্ছে ডেল্টা এক্স, এটা দিয়ে ঢাল বুঝায়। এখন দেখো যে বিক্রিয়কের সাপেক্ষে তুমি যে গ্রাফটা আসলে নিয়ে আসলা, সেই গ্রাফের ঢালটা আসলে মাইনাস, দেখো বুঝো কিনা। আবার উৎপাদের সাপেক্ষে তুমি যে ঢালটা নিলা সেই ঢালটা আবার কি দাঁড়াইলো, সেই ঢালটা হচ্ছে প্লাস দাঁড়াইলো। এখন তোমাদের বইতে এই জিনিসগুলোকে যেন একটু কেমন কেমন করে দেখাইছে। কেমন করে দেখাইছে দাঁড়াও আমি একটু বলি। এবার তোমরা কি এটা বুঝো, ডেল্টা দিয়ে বোঝাই অনেক বড় বড় পরিবর্তন, আর তুমি যদি এটাকে ছোট ছোট পরিবর্তন দিয়ে বোঝাও তাহলে সেই ডেল্টার জায়গায় কি হয়ে যায়, ডি হয়ে যায়, যেটাকে আমরা হইতেছে বলি হচ্ছে ক্যালকুলাসে ডিফারেন্সিয়েশন। তো আলটিমেটলি আমি যদি হচ্ছে এখানে ছোট ছোট পরিবর্তন নেই, যে ছোট ছোট পরিবর্তন নেই, তাহলে আলটিমেটলি কি হবে দেখো, বিক্রিয়কের সাপেক্ষে এই যে ডি অফ এ, ছোট্ট একটা জায়গা চিন্তা করলাম, ধরো এই জায়গাটা, ডি এ বাই হইতেছে ডিটি, যেখানে মানটা হচ্ছে মাইনাস। আবার উৎপাদের সাপেক্ষে যদি মানটা নেই, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়, ডিবি বাই হইতেছে ডিটি, এই মানটা আবার কি দাঁড়ায়, প্লাস। এরকম একটা ছবি বইয়ে দেখবা, বাট এই ছবিটা বোঝাটা এখন ইম্পর্টেন্ট না, বইতে আছে, অনেকে যেন ওইটা দেখে কনফিউজ না হয় তার জন্য একটু বলে দিচ্ছে।
ওকে, দেখি। হ্যাঁ, আরেকবার রিপিট করবো অবশ্যই। মানে আবারও বলতেছি, আমি তোমাদেরকে যা বোঝাতে চাচ্ছি সেটা বোঝানোর জন্য এই গ্রাফটা কোনো দরকারই নাই। এই গ্রাফটা খালি কেন দিচ্ছি, তোমাদের বই যারা লিখছেন তারা এখানে এরকম একটা গ্রাফ দিয়ে দিচ্ছেন। তখন তোমরা আসলে বোঝার চেষ্টা করো যে গ্রাফে আসলে কি বলে দেওয়া আছে। গ্রাফে বলে দেওয়া আছে হচ্ছে, ধরো আমি এরকম একটা গ্রাফ নিলাম, এই গ্রাফের অনেক কিছু আমি মুছে দিই আর কি। সেই গ্রাফের ক্ষেত্রে আমি এখানে আবার রাখছি, ধরো এখানে হচ্ছে শুরুতে এ থাকবে, এখানে হচ্ছে বি থাকবে। সো এ আস্তে আস্তে কমলো, বি আস্তে আস্তে বাড়লো। এবং এ এবং বি এগুলো না আসলে হচ্ছে একেবারে স্ট্রেট লাইন হিসাবে বাড়ে না বা স্ট্রেট লাইন হিসেবে কমে না। কেন স্ট্রেট লাইন হয় না? প্রকৃতি কখনো স্ট্রেট লাইন কোনো কিছু সোজাসাপটা হয় না, প্রকৃতি সবকিছু এরকম বাঁকে তেড়াই হয়। আর বাঁকে তেড়া কেন হয় সামনে আরো ব্যাখ্যা আছে। এখন যখন কোনো জিনিসের পরিবর্তন এরকম ইয়া না, মানে স্মুথ না, বা হচ্ছে কোনো একটা নিয়ম মেনে হয় না, তখন সেখানকার ওভারঅল পরিবর্তন তো আমরা নেই না। আমরা কি পরিবর্তন নিই? ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন নিই, তাই না? এখন এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন নেওয়া মানে হচ্ছে, ধরো আমি একটা অন্য রং দিয়ে তোমাকে দেখাই, যে আমি এই গ্রাফের জাস্ট এই ছোট দুইটা অংশ, ধরো এই যে এখানকার একটুখানি অংশ আর এইখানকার একটুখানি অংশ, এই জায়গায় তো এটা স্ট্রেট লাইন, তাই না? যে দুইটা জায়গা আমি ভাগ করলাম, ডিফারেন্সিয়েশন করার উদ্দেশ্যই তো এটা, যে বড় জিনিসকে ছোট ছোট খণ্ডে ভাগ করব। তো এই ছোট অংশের যদি ঢাল বের করতে চাই, বা ছোট অংশের ঢাল বা হার বের করতে চাই, সেটা কি হবে? ডি অফ এ, সরি ডি অফ বি আর কি, এটা ডি অফ বি বাই ডিটি। এবং দেখো এই ঢালটা কিন্তু পজিটিভ। কেন পজিটিভ ঢাল? পজিটিভ ঢাল চেনার উপায় হইতেছে, রেখার গোড়ায় কলম ধরবা, ওই রেখার সাথে মেলানোর জন্য ওটাকে ডান দিকে কাত করতে হয়। তাহলে ওইটা পজিটিভ ঢাল, বইতে এটা দেখাই দিছে আর কি, বুঝছো? এর এরকম আহামরি কোনো তাৎপর্য নাই। আবার এই রেখাটা তো বাঁকা রেখা, তো বাঁকা রেখার জাস্ট আমি একটু ছোট সোজা অংশ ধরে নিলাম। এখন আমি এই অংশের জন্য হার বের করব বা ঢাল বের করব, যাই বলো না কেন, হার মানে আসলে ঢাল। ওই যে দেখো, ঘনমাত্রা বাই হইতেছে টাইম, সেটা স্লোপ বুঝায়, এটাই তো আবার আমাদের হার বুঝায়। তাহলে এই ছোট অংশের ক্ষেত্রে আমি যদি এখানে এরকম একটা ঢাল আঁকি বা গ্রাফ আঁকি, তার ঢাল কিন্তু মাইনাস, কারণ রেখার গোড়ায় কলম ধরে রেখার সাথে মেলানোর জন্য কলমকে বাম দিকে কাজ করতে হয়। এবং সেটা কি হবে? সেটা হইতেছে ডি এ বাই হইতেছে ডিটি। এবং এখানে একটা মাইনাস দিলাম, ওই যে সেই মাইনাস তোমাদেরকে বলতেছিলাম, যে মাইনাসটা আমরা কেন দেই। ওকে, স্লোপ নিয়ে কোনো কাজ নাই। সবাই ম্যাথ একটু তুলে নাও। স্লোপ নিয়ে কাজ হইতেছে, তোমাদের বইতে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, তুমি যেন কনফিউজ না হও তার জন্য দিয়ে রাখছি। আমি একটু বসি, তোমরা তুলে নাও। একাধিক বিক্রিয়ক উৎপাদ থাকলে গ্রাফটা এত স্মুথলি হবে না আর কি, তখন যে কোনো একটা নিয়ে ডিল করতে হয়। ওকে, চলো একটু দেখি। আচ্ছা, 4 অণু অ্যামোনিয়া, 5 অণু অক্সিজেন, 4 অণু নাইট্রিক অক্সাইড এবং 6 অণু হাইড্রোজেন। আমি তোমাদেরকে বলবো এই বিক্রিয়ার সমতাকরণটা মুখস্থ করে ফেলো। যদিও এই ম্যাথ করতে গেলে লাগবে না, বাট এই বিক্রিয়ার সমতাকরণটা খুব বিখ্যাত সমতাকরণ, বুঝছো? এটা পরীক্ষায় মাঝে মধ্যেই আসে। এটা আমার সময় ডিউতে আসছিল, তোমাদেরকে একটু গল্প শেয়ার করি। ডিউতে আসছিল কেমনে জানো? এই 4-এর জায়গায় এ দেওয়া ছিল, 5-এর জায়গায় বি দেওয়া ছিল, এই 4-এর জায়গায় সি, এই 6-এর জায়গায় ডি দেওয়া ছিল। এবং প্রশ্ন ছিল এ সমান কত, বি সমান কত, সি সমান কত, ডি সমান কত। দেখবা ডিউ 14-15 প্রশ্ন ব্যাংক খুঁজলে এই প্রশ্নটা পাবা।
তো এটা যদি তোমার মুখস্থ না থাকে ভাই, এক্সাম হলে এইটা নিজে নিজে ওই যে মানে কি বলে ম্যানুয়ালি করে বের করা অনেক কঠিন, প্রায় অসম্ভব, আর সম্ভব হইলেও তোমাকে 2-3 মিনিট সময় লাগবে। কিন্তু আমার কেন জানি এই প্রশ্ন ঠাড়া মুখস্থ ছিল, আমি প্রশ্ন পেয়ে মনে মনে চিল্লাই উঠছে, আরে 4-5-4-6। মানে আমার মুখস্থ এমন ছিল যে 4-5-45, 4-6-46। তো 45-46 এই এই যা দিয়ে আসলে ম্যাথটা আসছিল, ABCD। এবং এটা শুধু এখানে না, এটা আজকে হচ্ছে আমি পরিমাণগত রসায়ন পড়াচ্ছিলাম, সেই পরিমাণগত রসায়নে হইতেছে এটা দিয়ে একটা ম্যাথ আসছিল, তোমাদেরকে দেখাই। ওই স্লাইডটা আমার কাছে আছে আর কি, বুঝছো? আজকে করাইছে ওই ম্যাথটা। সেটা হচ্ছে কই জানি দেখো, এই যে 1 মোল মোলারিটি ভার্সিটি 24, মানে তোমাদের সিনিয়রদের আজকে ক্লাস করাইছে, পরিমাণগত রসায়ন ভার্সিটি ব্যাচের। এবং সেখানে এই প্রশ্নটা হচ্ছে আমার সময় আসছিল তো সমতাকরণ দিয়ে, কিন্তু এই প্রশ্নটা রিসেন্টলিও আসছিল, সেটা তোমাদেরকে দেখাই দিই। এই দেখো, এসটিপি তে 100 লিটার নাইট্রিক অক্সাইড গ্যাস প্রস্তুত করতে কত লিটার অ্যামোনিয়া প্রয়োজন হয়, এটা ঢাবিতে আসা। এবং সেখানে তোমাকে হচ্ছে এই যে 4 অণু অ্যামোনিয়া 4 অণু নাইট্রিক অক্সাইড তৈরি করে। তার মানে হইতেছে যতটুকু নাইট্রিক অক্সাইড লাগবে ততটুকু অ্যামোনিয়া লাগবে। সো এর যদি 100, কারণ এর আগেও 4 এর আগেও 4, বুঝছো? তাহলে এর যদি 100 লিটার লাগে এরও 100 লিটার, মানে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে এই অঙ্কটা করতে গেলে এই সমতাকরণ করা ফরজে আইন। তুমি সমতাকরণ করা ছাড়া হইতেছে এই অঙ্ক করতে পারতা না আর কি, ডিউতে যে আসছিল, এটা গত বছর আসছিল। তো খেয়াল করছো ওই সমতাকরণটা হয়তো আমার সময় ডিরেক্টলি সমতাকরণ হিসেবে চাইছে, এখানে চাইছে কিন্তু ডিরেক্টলি সমতাকরণ না, একটা ম্যাথের মাধ্যমে দিছে। এই জন্য তোমাদেরকে বলবো যে এটা কিন্তু আজকের ক্লাস, আজকেই ক্লাসটা নেওয়া, ভার্সিটি ব্যাচের, সকালে নিচ্ছি। তো তোমাদের এই সমতাকরণটা মুখস্থ করো, ঠাডা মুখস্থ, 4-5-4-6। এবং এইখানে যে রিয়েকশনটা দেওয়া, এই রিয়েকশন আসলে কোন রিয়েকশন জানো? এটা হইতেছে ওয়াসওয়াল্ডের পদ্ধতিতে, ওয়াসওয়াল্ডের পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, HNO3। অনেকে চিন্তা করতেছে ভাই ওয়াসওয়াল্ডের পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরির পদ্ধতি এটা, নাইট্রিক অ্যাসিড কই তৈরি হলো? নাইট্রিক অ্যাসিড তৈরি হয়নি, নাইট্রিক অ্যাসিড এই যে এখান থেকে পরে তৈরি করা হয়, নাইট্রিক অক্সাইড, সেখান থেকে নাইট্রিক অ্যাসিড পরে তৈরি করা হয়, 2টা স্টেপ, 2-3 স্টেপ পরে। যাই হোক, so এই বিক্রিয়া আমার জীবনে একটা খুব পজিটিভ স্মৃতি নিয়ে আছে। যতদিন হচ্ছে আমি তোমাদের মতো এরকম পড়াবো, এই রিয়েকশনটা যতবার সামনে আসবে ততক্ষণ তত মানে ওই যে যে একটা মেমোরি, ওই যে এক্সাম হলের যে এক্সাইটমেন্ট, এটা সবসময় আমার মধ্যে থাকে, এখনো চিন্তা করলে ভালোই লাগে। আচ্ছা, এই ঘটনা ঘটছিল। সো ওয়াসওয়াল্ডের পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতের বিক্রিয়া, যদিও আমাদের এই অঙ্কের সাথে এগুলোর কোনো সম্পর্কই নাই। আমাকে বলছে কোন এক মুহূর্তে অ্যামোনিয়া এত হারে বিক্রিয়া করে, কোন এক মুহূর্তে অ্যামোনিয়া এত হারে বিক্রিয়া করে। ওকে, আমাকে বলছে বিক্রিয়াটির হারের রাশিমালা কত। আচ্ছা, আগে হারের রাশিমালা লিখি, তারপরে কে কত হারে বিক্রিয়া করে পরের হিসাব পরে করা যাবে। এই হারের রাশিমালা কি, ইজি পিজি না? এটা বুয়েটে আসা প্রশ্ন, ডিরেক্টলি বুয়েটে আসা। তাহলে হার সমান কি, হার সমান হইতেছে মাইনাস ওই যে ডেল্টা অফ অ্যামোনিয়া বাই ডেল্টা অফ টি, সমান মাইনাস এখানে ডেল্টা অফ অক্সিজেন, ও সরি এখানে 1/4 হবে, 1/4, আর এখানে 1/5 ইন্টু ডেল্টা অফ অক্সিজেন বাই ডেল্টা অফ টি, সমান এখানে 1/4 ইন্টু ডেল্টা অফ NO বাই ডেল্টা অফ টি, সমান এখানে থাকে হচ্ছে 1/6 ইন্টু ডেল্টা অফ H2O ডেল্টা অফ টি। এটা বইয়ের 10 মার্কসে আসছিল, এটুকু লিখে দিলে তুমি 5 পাইতা। মানে এটা হচ্ছে অর্ধেক উত্তর, হারের রাশিমালা। এবং আমি বিশ্বাস করি তুমি অঙ্ক পারতা কি না পারতা, এইটুকু সবাই পারতা, মানে অন্তত আমার এইটুকু ক্লাস করে যাওয়ার পরে এটুকু সবার পারার কথা। এরপরে খ নাম্বার আমি ক দিয়ে আরেকটা প্রশ্ন দিই। ধরো ক প্রাইম আর কি, বুঝছো? প্রাইম বলতেছে বিক্রিয়ার হার কত। এটা প্রশ্ন আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা লিখে নাও ক প্রাইম বা সাড়ে ক। আচ্ছা আমাকে বলো তো ভাই, অ্যামোনিয়া যে হারে বিক্রিয়া করে সেটা কি বিক্রিয়ার হার? আগে এটা আমাকে বলো, এটা কারা কারা বুঝতে পারছো কিনা।
অ্যামোনিয়া যে হারে বিক্রিয়া করে সেই মানটা আমাকে দেওয়া আছে 0.24। সেটা কি বিক্রিয়ার হার? চিন্তা করো, চিন্তা করো। তোমাদের চিন্তা করতে আমি একটু হেল্প করে দিই। আচ্ছা, অনেকে বলতেছে না, অনেকে বলতেছে হ্যাঁ। যারা হ্যাঁ বলতেছে তোমরা ঘোড়ার ডিমও বুঝো নাই। এইখানে এই যে বি এর আগে যে টু ছিল আর কি, এই টু রে বি রে তখন 2 দিয়ে ভাগ করে বিক্রিয়ার হার বের করতেছিলাম না? মানে কারো আগে যদি সহগ 1 থাকে, তাইলে ও যে হারে বিক্রিয়া করে সেটা বিক্রিয়ার হার। কিন্তু কারো যদি কোনো সহগ থাকে, তখন ওই সহগ দিয়ে ভাগ করার পরে বিক্রিয়ার হার বের হয়। তো তোমাদেরকে আসলে এইখানে যে অ্যামোনিয়াটা দেওয়া আছে, সেই অ্যামোনিয়া কতটুকুর মান দেওয়া আছে জানো? তোমাদেরকে মান দেওয়া আছে হচ্ছে এই অংশটুকুর, জাস্ট এইটুকুর মান দেওয়া আছে, যে অ্যামোনিয়া এই হারে সময়ের সাথে অ্যামোনিয়ার ঘনমাত্রার পরিবর্তন। তাহলে আমি যদি এখানে বিক্রিয়ার হার বের করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ওই 4 দিয়ে ভাগ করতে হবে। তার মানে ক প্রাইমের, এত মোটা কেন, ক প্রাইমের আনসার হইতেছে 0.24 বাই হইতেছে 4। তাহলে আলটিমেটলি কি থাকে? 0.6 থাকে। এবং আনসার কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড। এই সবাই কি বুঝতে পারছি? তাহলে এইটা হচ্ছে বিক্রিয়ার হার, আর এটা হইতেছে অ্যামোনিয়া বিক্রিয়া করার হার। অ্যামোনিয়া যে হারে বিক্রিয়া করে সেইটা বিক্রিয়ার হার না। এবার অনেকে বলতে পারে ভাই মাইনাস কই? তোমাদেরকে ওই যে বলতেছিলাম না, যে এই মাইনাসটা হচ্ছে সৌজন্যমূলক মাইনাস, ম্যাথ করতে ব্যবহার না করলেও হয়। তো আসলে এখানে যে মানটা আছে সেই মানটা তো নেগেটিভ মান। অ্যামোনিয়া এই হারে পরিবর্তন হয় মানে কি অ্যামোনিয়া তো কমে যায়। ওই মাইনাসটা ম্যাথ করার জন্য আমরা নেই। ও 0.6 না, 0. হচ্ছে 06, হ্যাঁ, 0.06। এবারে সে হচ্ছে খ নাম্বার কেমনে করব। খ নাম্বার হতেছে আমাকে বলছে পানি উৎপাদনের হার বের করতে হবে। পানি উৎপাদনের হার। ওকে। এখন পানি উৎপাদনের হার বের করতে বলছে মানে হইতেছে তোমার কাছে এইটা চাইছে, জাস্ট এই অংশটুকু চাইছে। যখনই তুমি 6 দিয়ে ভাগ করে দিবা তখন সেটা বিক্রিয়ার হার হয়ে যাবে না। আমি বিক্রিয়ার হার বের করতে চাচ্ছি না, আমি বের করতে চাচ্ছি পানি উৎপাদনের হার। এখন আমি কেমনে সম্পর্ক স্থাপন করব দেখো। এইটাও রিঅ্যাকশন রেট, যেহেতু আমাকে অ্যামোনিয়ার মানটা দেওয়া আছে। এটাও রিঅ্যাকশন রেট, দোনোটা একই রিঅ্যাকশন রেট, মানে কি দোনোটার মান সমান হইতে বাধ্য। তাহলে আমি লিখতে পারি খ নাম্বার হইতেছে ওই যে 1/4 ইন্টু, মাইনাস আর নিব না এখন, ডেল্টা অফ অ্যামোনিয়া বাই ডেল্টা অফ টি সমান 1/6 ইন্টু ডেল্টা অফ পানি বাই ডেল্টা অফ টি। অনেকে বলতে পারে ভাই এই দুটোকে সমান কেন লিখতে পারছেন? কারণ একই বিক্রিয়ার হার তারা। যেহেতু ওরা একই বিক্রিয়ার হার সেহেতু আমি সমান লিখতেই পারি। সো আলটিমেটলি এখানে কি থাকে? এখানে থাকে হইতেছে 1/4 ইন্টু এই মানটা দেওয়া আছে হচ্ছে 0.24 ইন্টু 6, আর গুণন করি সমান ডেল্টা অফ H2O বাই ডেল্টা অফ টি। তাহলে আলটিমেটলি কি থাকে? আনসার থাকে হচ্ছে এইটা, ডেল্টা অফ H2O বাই ডেল্টা অফ টি সমান হচ্ছে 0.36 এত মোলার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে পুরো কনসেপ্টটাকে আমি সংক্ষেপে রিভিউ করি হার নিয়ে। সেটা হচ্ছে যে একটা বিক্রিয়ায় সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তনের যে পরিবর্তন যেটা হয় সেটাকে আমরা হার বলি। বিক্রিয়কের সাপেক্ষে হার বের করতে গেলে একটা সৌজন্যমূলক মাইনাস দিয়ে ম্যাথ করতে মাইনাসটা ব্যবহার করব না, না করলেও হয় আর কি। আর যার আগে যে সহগ থাকে সেই সহগটা এর আগে ভাগ হয়ে যায়। আর তারপর আরেকটা প্রশ্ন দেই, তাহলে প্রশ্নটা বুঝতে সুবিধা হবে। ধরো তোমার কাছে একটা এরকম একটা রিয়েকশন দেওয়া আছে। রিয়েকশন হচ্ছে এইটা, যে কোন রিয়েকশনটা নিব, 3H2 প্লাস হচ্ছে N2। এখান থেকে ধরো তৈরি হয় 2NH3। তো এই রিয়েকশন দিয়ে ধরো তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে কোনটির ঘনমাত্রার পরিবর্তনের হার, কোনটির ঘনমাত্রার
পরিবর্তনের হার সরাসরি বিক্রিয়ার হার নির্দেশ করে। বিক্রিয়ার হার নির্দেশ করে, এই হচ্ছে প্রশ্ন। প্রশ্ন হচ্ছে কোনটির ঘনমাত্রার পরিবর্তনের হার সরাসরি বিক্রিয়ার হার নির্দেশ করে? আনসার কি হবে? আনসার হচ্ছে এইটা, আনসার হচ্ছে নাইট্রোজেন। তো প্রশ্ন হচ্ছে ভাই কেন নাইট্রোজেন আনসার? কারণ নাইট্রোজেনের আগে এখানে কি আছে, সহগ 1 আছে। যেহেতু নাইট্রোজেনের আগে সহগ 1, তাহলে হার বের করতে গেলে ওর নিচে কোনো সহগ দিয়ে ভাগ করা লাগে না, সুতরাং ওইটা যে হারে পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমাদের কি হার, বিক্রিয়ার হার। এই এই অংশটুকুর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? জাস্ট এটুকু মাথায় রাখবা যে বিক্রিয়া করার হার আর বিক্রিয়ার হার সবসময় সমান হয় না। সহগ যদি 1 থাকে, সহগ যদি 1 থাকে তাইলেই হইতেছে সমান হবে। সহগ যদি 1 না থাকে তাহলে যে হারে বিক্রিয়া করবে সেটা বিক্রিয়ার হার না। ঠিক আছে? ওকে, এবারে আমরা জাস্ট দুই তিনটা জিনিস দেখবো, এই দুইটা জিনিস কখনো পরীক্ষায় সরাসরি আসে না। সবাই তো লিখে নাও রিঅ্যাকশন থিওরি। রিঅ্যাকশন থিওরি, থিওরি আমরা কেন পড়ি? কোনো জিনিস বোঝার জন্য না? তুমি ম্যাথ করার আগে থিওরি পড়ো কেন? কোন একটা জিনিস বোঝার জন্য। তাহলে যখন কোন একটা জিনিস আমরা বুঝতে চাই তখন থিওরি পড়ি। একটা রিঅ্যাকশনকে বুঝতে গেলেও থিওরি পড়তে হয়। তো এটা রিঅ্যাকশনের দুইটা থিওরি আছে, ওটাকে এক্সপ্লেন করার জন্য এই অংশটুকু বইতে পাবো না, এমনি আমি শেখাচ্ছি। একটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব বা কলিশন থিওরি। আচ্ছা, আগের স্লাইডে, হ্যাঁ অবশ্যই যাওয়া যাবে। কলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব, আরেকটা হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। এটাকে বাংলাটা একটু কঠিন, অন্তর্বর্তী অবস্থা তত্ত্ব। এখন কোন থিওরি আসলে কি এক্সপ্লেন করে? রিঅ্যাকশন থিওরি তো। রিঅ্যাকশনকে বোঝার জন্য দুইটা থিওরি বুঝতে হয়। সংঘর্ষ তত্ত্বে বলে হচ্ছে বিক্রিয়ার শর্ত, মানে কি কি শর্তে একটা বিক্রিয়া হয় আর কি, বুঝছো? বিক্রিয়া হওয়ার শর্ত। সংঘর্ষ তত্ত্ব আমাদেরকে এটা বলে যে একটা বিক্রিয়া কোন কোন শর্তে হয়। আর আরেকটা হতেছে এই ট্রানজিশন স্টেট থিওরিতে আমাদেরকে বোঝায় যে বিক্রিয়ার মেকানিজম বা বিক্রিয়ার কৌশল। দেখলেই বুঝতে পারবা যে কোনটা কি মিন করে। এখন আমরা একটু সংঘর্ষ তত্ত্বে যাই। এইখানে যা আছে আগে থেকে লিখুন, আমি লিখার সময় দিব। ইমাজিন করো যে আমার দুই হাত এই যে একসাথে তালি বাজা, এটা হচ্ছে রিয়াকশন। ইমাজিন করো যে এটা যদি রিয়াকশন হয়, তাহলে আচ্ছা, তাহলে হাতে তালি বাজার প্রথম শর্ত কি? প্রথম শর্ত দুই হাত যদি এরকম আলাদা করে ঘোরাফেরা করে তাহলে হাতে তালি বাজবে না, তাই না? তাহলে প্রথম শর্ত দুই হাত এক হইতে হবে, তাই না? তো ওই বিক্রিয়া হওয়ারই প্রথম শর্ত হচ্ছে, দেখো নাম্বার 1 লিখবেন, আমি লেখার সময় দিব। দ্য রিঅ্যাক্ট্যান্টস মাস্ট কোলাইড। এটাকে বাংলায় বলে বিক্রিয়কগুলোকে সংঘর্ষে লিপ্ত হইতে হবে। তো বিক্রিয়া যদি সংঘর্ষে লিপ্ত না হয়, মানে হাইড্রোজেন নাইট্রোজেন যদি একজন আরেকজনের ঠেলাঠেলি না করে, ধাক্কাধাক্কি না করে, তাহলে সেখানে জীবনও বিক্রিয়া হবে না আর কি, বুঝছো? তাহলে প্রথম শর্ত, দ্য রিঅ্যাক্ট্যান্টস মাস্ট কোলাইড, বিক্রিয়কগুলোকে সংঘর্ষে লিপ্ত হইতে হবে। এরপরে দেখো যে দুই হাত কিন্তু আমার এক হয়েছে, দেখো। এবং আমি কিন্তু আমার এই যে কি বলে মাইক্রোফোনের খুব কাছে নিয়েই এক করছি। তোমরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছ? এই যে এক করছি, কোনো শব্দ কিন্তু নাই। তার মানে খালি এক হইলে হবে না, ওই দেখানোর মতো করলে হবে না। ওইটা একটা মিনিমাম এনার্জি সহকারে হইতে হবে। এই যে এই হচ্ছে সেই মিনিমাম এনার্জি, তাইলে শব্দ হইলো। বাট এই যে শব্দ হইলো না। সো সেকেন্ড শর্ত হচ্ছে সংঘর্ষ খালি হইলেই হবে না, কলিশন মাস্ট অকার উইথ এ মিনিমাম এনার্জি। একটা ন্যূনতম শক্তি সহকারে অ্যাড হইতে হবে। আর বাই দ্য ওয়ে বলে দেই, এই ওয়ার্ড কিন্তু ন্যূনতম না। ম্যাক্সিমাম মানুষ এটা খুব ভুল উচ্চারণ করে, এটা ন্যূনতম না, এটা হচ্ছে ন্যূনতম। দ্য কলিশন মাস্ট অকার উইথ এ মিনিমাম এনার্জি। একটা ন্যূনতম শক্তি সহকারে হইতে হবে। সেই মিনিমাম এনার্জিকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। এই বলো বাংলায় কি বলে এটাকে? এই অ্যাক্টিভেশন এনার্জির সংজ্ঞা কিন্তু বাংলায় অনেক বেশি আসে। একজন বানান লিখে দিছে কিন্তু এটা দন্ত মূর্ধন্য ন হবে।
এটাকে বাংলায় বলা হয় হচ্ছে সক্রিয়ণ শক্তি। এই যে এটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। নাম শুনে থাকবা অবশ্যই। এখন ধরো যে দুই হাতে তালি বাজার জন্য দুই হাতকে ধরো ফোর্সে 5 কিলোজুল কাজ করতে হবে বা শক্তি দিতে হবে। তো আমি 5 কিলোজুল শক্তি দিয়ে এরকম দুই হাত এমনে নাড়াচ্ছি। এই তুমি কি কোনো শব্দ শুনতে পাচ্ছ? ক্ল্যাপিং কি হচ্ছে? হচ্ছে না তো। তার মানে হতেছে যে দুই হাত খালি এক করলে হবে না। আবার তুমি যতই জোরে এরকম গুদ্দাগুদ্দি করো দুই হাত, তাতেও তালি বাজবে না। এরকম ভাবে দুই হাত এক হইলে তালি বাজবে। তো এই জন্য বলা হয় সংঘর্ষ খালি হইলে হবে না, মিনিমাম এনার্জি সহকারে হইতে হবে। আবার শুধু মিনিমাম এনার্জি সহকারে হইলে হবে না, দ্য কোলিশন মাস্ট অকার উইথ এ প্রপার ওরিয়েন্টেশন। এই যে দুই হাত যখন এইভাবে অ্যাড হবে, যখন ভেতরে বেশি বাতাস আটকে পড়বে তখনই ক্ল্যাপিং হবে। তো এই তিনটা শর্ত হচ্ছে যে বললাম যে হচ্ছে বিক্রিয়া শর্ত। এই তিনটা শর্তের কোন একটা শর্ত যদি মিসিং হয় তাহলে সেইখানে রিয়াকশন হবে না। তাহলে তিনটা শর্ত, একটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট মাস্ট কোলাইড, নাম্বার টু দ্য কলিশন মাস্ট অকার উইথ এ মিনিমাম এনার্জি, আর হচ্ছে কলিশন মাস্ট অকার উইথ এ প্রপার ওরিয়েন্টেশন। একটু লিখে নাও, মুখস্থ করে ফেলবা সবাই। এটা পরীক্ষা আসবে না, এমনিতে মনে থাকবে তোমাদের। লেখা হলে ডান লিখবা। ওকে, ডান। তাহলে সবাই কি বুঝতে পারছো? এই যে সক্রিয়ণ শক্তি, পরীক্ষায় মাঝে মধ্যে এই সক্রিয়ণ শক্তি ক নাম্বারে আসে? মানে মাঝে মধ্যে সক্রিয়ণ শক্তির ডেফিনেশন চাই ক নাম্বারে, যে সক্রিয়ণ শক্তি কাকে বলে। এখন সক্রিয়ণ শক্তি কাকে বলে, এই ডেফিনেশন তুমি যদি হচ্ছে লিখতে চাও তাহলে এভাবেই লেখা যায়, আমি আমার ভাষায় লিখে দিচ্ছি। সেটা হতেছে যে মিনিমাম এনার্জি, এনার্জি না থাকলে বিক্রিয়া হয় না, বিক্রিয়া হবে না। সেটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি, মানে সক্রিয় করতে যে শক্তি, সেটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। মানে ব্যাপারটা চিন্তা করো, একটা ঠেলা গাড়ি কিন্তু চালানো সহজ, কিন্তু ঠেলা গাড়ি কিন্তু চালু করা সহজ না। মানে প্রথমে যে চালু করে থাম্মা ঠেলা গাড়ি, সেটা কিন্তু অনেক কঠিন কাজ। বাট একবার যখন চলা শুরু করে সেটাকে চলে নেওয়া বা চালানো বেশ খুব একটা কঠিন না। সো সক্রিয় শক্তি এরকম, সক্রিয় করতে যে শক্তি, অ্যাক্টিভ করতে যে শক্তি, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। বিক্রিয়া শুরু হবে না বিক্রিয়া হবে না, হ্যাঁ যে যেমন লিখে কোনো সমস্যা নেই। এবার সবাই একটু ট্রানজিশন স্টেট থিওরি লিখে নাও। ট্রানজিশন স্টেট থিওরি বাংলা হতেছে আহ এটার বাংলা কি বলবো, সেটা হতেছে অন্তর্বর্তী যৌগ গঠন থিওরি। অন্তর্বর্তী যৌগ গঠন থিওরি। এবং সবাই এখানে যেরকম একটা ছবি আছে এরকম একটা ছবি এঁকে নাও, তারপরে আমি ব্যাখ্যা করছি যে এই ছবিগুলো কি কি মিন করে আর কি।
সেটা হচ্ছে, আগে একটু দেখো যে ধরো আমি একটা রিয়াকশন তোমাদেরকে দেখাই। সবার কি এটুকু তোলা হয়েছে? আচ্ছা, তুললে না, তারপরে আমি বলতেছি, মানে যেভাবে আঁকা আছে হুবহু সেভাবে আঁকো, তারপরে ব্যাখ্যা করি। আমি একটু বসি। ওকে, ডান। চলো একটু দেখি এখানে কি ঘটনাটা ঘটছে। ঘটনাটা হচ্ছে, ইমাজিন করো যে হচ্ছে এইখানে একটা রিয়াকশন আছে যে এ বি সি, এর সাথে হচ্ছে বি অ্যাড হইলো, সি আলাদা হইলো। কেন তোমাদেরকে আগে ওইটুকু তুলে নিতে বলছিলাম, খবরদার এই বি আর সি এর মধ্যে কিন্তু মাইনাস না, বি আর সি এর মধ্যে একটা বন্ধন আছে, বুঝছো? আর এখানে হইতেছে এ বি এর মধ্যে এটা বন্ধন, এটাকে মাইনাস মনে করো না আর কি। এবার তোমাদেরকে হচ্ছে কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেখাই। দেখবা যে হচ্ছে এরকম অনেক ঘটনা ঘটে যে দুজনের মধ্যে রিলেশনশিপ ছিল, ব্রেকআপ হয়ে গেছে। তো সেই ব্রেকআপের পরে আবার হচ্ছে আরেকজনকে হচ্ছে সেখানে এন্ট্রি নিচ্ছে। সে সান্ত্বনা দিতে আসছিল মেন্টাল ব্রেকডাউনের সময়, পরে তার সাথে আবার নতুন রিলেশন হয়ে গেছে। এটা প্রায় ঘটে। তো ওই যে বি আর সি এর সাথে আগে রিলেশন ছিল, বন্ধন ছিল, পরে বি আর সি এর বন্ধনটা ভাঙছে, পরে এ বি এর সাথে বন্ধন তৈরি হয়েছে আর কি। তো এই হচ্ছে আমাদের আলটিমেট ঘটনা, খুব সুন্দর, বুঝতে পারবা এটা। তাহলে ইনিশিয়াল স্টেট, ধরো যেখান থেকে গল্পের শুরু আর কি, সেরকম গল্প বলতে গেলে তোমার তো আসলে সেখান থেকে শুরু করতে হবে যেখান থেকে রিলেশনের ভাঙনটা শুরু হয়েছে, তাই না? তার আগে পর্যন্ত তো, মানে তুমি যখন যে গল্পটা বলতেছো সেই গল্পটা কি, একটা বন্ধন ভেঙে একটা বন্ধন তৈরি হওয়ার গল্প, তাই না? তাহলে আগে বন্ধন কেমনে ভাঙছে সেইটা হচ্ছে আমাদেরকে দেখাইতে হবে। তো আমাদের এখানে কি ছিল, এখানে এই যে এ সাহেব আলাদা ছিল, আর বি আর সি এরকম বন্ধনে যুক্ত ছিল। এ এন্ট্রি নিবে কখন? বি আর সি বন্ধন থাকা অবস্থায় কিন্তু এন্ট্রি নিতে পারবে না। তাহলে প্রথমে কি করতে হবে? বন্ধন ভাঙতে হবে। অর্থাৎ আমরা যদি হচ্ছে কোনো একটা রিয়াকশন ঘটাতে চাই, ফার্স্ট কাজ হচ্ছে বিক্রিয়কের মধ্যকার বন্ধনকে ভাঙাইতে হবে। তাহলে এখানে আমার বি এবং সি এর মধ্যে বন্ধন ভাঙবে। সো আলটিমেটলি এই গ্রাফ থেকে এইখানে যাওয়া পর্যন্ত যত ঘটনা ঘটছে সেই ঘটনা হইতেছে বন্ড ব্রেকডাউন হয়েছে। এবং তোমরা কি জানো, বন্ধন ভাঙতে শক্তি কি শোষিত হয় নাকি শক্তি নির্গত হয়? কি মনে হয়? চিন্তা করো, বন্ধন ভাঙার সময় শক্তি শোষিত হয় নাকি নির্গত হয়? বন্ধন ভাঙার সময় শক্তি কিন্তু শোষিত হয়। যারা জানো না বলে দিচ্ছি, ও আমার থেকে নাই। এটা তোমাদেরকে হচ্ছে, আমি এটা বলছি, ইলেকট্রন ছাড়তেও শক্তি শোষিত হয়, বন্ধন ভাঙতেও শক্তি শোষিত হয়। অর্থাৎ এইখানে শক্তির শোষণ ঘটে। তাহলে এই বরাবর যদি আমি এনার্জি নেই, তাহলে বুঝতে পারো যে হইতেছে এইখানে আসলে কি হয়েছে। তো এই পর্যন্ত বন্ধন ভাঙছে, তাহলে এই পর্যন্ত শক্তি ও আমার থেকে নিছে, মানে আমি বিক্রিয়ায় শক্তি দিছি, নর্মালি তাপ হিসাবে শক্তি দেই। তাহলে এইখান থেকে এই পর্যন্ত বন্ধন ভাঙছে বা শক্তি শোষণ হয়েছে। এখন শক্তি শোষণ তো এরকম বাঁকা হিসাব হয় না, এই যে এইটুকু হিসাব হয়, যেহেতু ওয়াই এক্সিস বরাবর আমি শক্তি নিছি। তো এইখানে একটা স্টেট, ওই স্টেটটা হচ্ছে এরকম যে ধরো বি এর সাথে সি এর বন্ধন ভাঙা অলমোস্ট শেষ,
আর বি এর সাথে এ এর বন্ধন তৈরি জাস্ট শুরু হচ্ছে। মানে এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। কেউ এটাকে ট্রানজিশন স্টেট বলে, কেউ এটাকে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বলে। কি বললাম? বন্ধন ভাঙতে শক্তি শোষিত হয়, শক্তি আমার থেকে নেয়ও। বন্ধনের মধ্যে শক্তি ছিল, তো আমি সেই যদি বন্ধনকে শক্তি না দেই তাহলে তো দুইটা পরমাণু আলাদা হবে না। দুইটা পরমাণু একসঙ্গে ছিল, খালি খেলে দুইটা পরমাণু কেন আলাদা হবে? বাইরে থেকে শক্তি দিলেই তো আলাদা হবে, তাই না? তাহলে এই যে একটা অবস্থা, এটা কিন্তু খুব ন্যানো সেকেন্ডের জন্য থাকে না, মানে এত কম সময়ের জন্য থাকে যে এটা আসলে আলাদা করে আইডেন্টিফাই করাই কঠিন। একটা বিক্রিয়া প্র্যাকটিক্যালি বলতেছি। এখানে কি হলো, বি এর সাথে সি এর বন্ধন ভাঙা প্রায় শেষ, আমরা যেটাকে বলি ম্যাথমেটিক্যাল ভাষায় টেন্ডস টু এন্ড। আর বি এর সাথে এর বন্ধন তৈরি হওয়া জাস্ট শুরু হচ্ছে, জাস্ট শুরু হচ্ছে। এটাকে তুমি ট্রানজিশন স্টেট বলতে পারো, কারণ এটাই তো ট্রানজিশন স্টেট। এরপরে কি হবে, সি তো আলাদা হয়ে গেল, তারপরে বন্ধন ফর্ম হবে। তো এইখান থেকে এই পর্যন্ত শুধু বন্ধন ফর্ম হচ্ছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত, মানে এখান থেকে এই যে এই পর্যন্ত শক্তি নির্গত হবে। এবার তোমাদেরকে বলে এটাকে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স কেন বলে। অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এই কারণে বলে, তুমি যখন কোনো একটা বিক্রিয়াকে এই পাহাড়ের চূড়ায় পৌঁছে দিবা, সেই বিক্রিয়া হওয়ার জন্য আর কোনো শক্তি দেওয়া লাগে না, সেই বিক্রিয়া তখন অটোনোমাস হয়ে যায়, স্বয়ংক্রিয় হয়ে যায়, সেই বিক্রিয়া এমনি এমনি হয়ে যাবে পরেরটুকু। তো তোমার কাজ হচ্ছে কোনো একটা বিক্রিয়ায় এই এনার্জিটুকু দেওয়া, যে এনার্জি দিলে বিক্রিয়া স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। যেমন ধরো, আমি যতদিন পর্যন্ত ভার্সিটিতে উঠছিলাম ততদিন পর্যন্ত আমি বাসা থেকে টাকা নিতাম। তো তখন আমি বাসার উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, প্রতি মাসে আমার কাছ থেকে টাকা চাইতে হতো, বাসা টাকা চাইতে হতো। বাট যখনই ভার্সিটিতে উঠছি ফার্স্ট মান্থ থেকে কিন্তু আমি বাসা থেকে কোনো টাকা নেই নাই। তাহলে ফ্যাক্ট হচ্ছে তোমাকেও তোমার ফ্যামিলি দেখবা একটা স্টেজে পৌঁছে দিচ্ছে, তোমার পেছনে অনেক টাইম ইনভেস্ট করছে, শ্রম ইনভেস্ট করছে, টাকা পয়সা ইনভেস্ট করছে। বাট একটা সময় গিয়ে তুমি যে এই জায়গায় পৌঁছে যাবা, তখন তুমি অটোনোমাস হয়ে যাবা। তোমাকে চালানোর জন্য তখন ফ্যামিলি আর এরকম কষ্ট করতে হবে না। তো এখানে কি হয়েছে, তুমি যখনই কোনো একটা রিয়েকশনে এই জায়গায় পৌঁছায় দিবা, সেই রিয়েকশন হওয়ার জন্য আর কিচ্ছু করা লাগে না, সেই রিয়েকশন এমনি এমনি হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় অ্যাক্টিভেটেড, মানে গাড়ি চালু হয়ে গেছে, এখন গাড়ি চলবে। এখানে উৎপাদ এসে পৌঁছালো। উৎপাদ মানে এখানে এ এবং বি ওরা যুক্ত হয়ে গেল আর সিটা আলাদা হয়ে গেল। ওকে। এবার এটাকে কেন অ্যাক্টিভেটেড, অ্যাক্টিভেশন এনার্জি, তাহলে ডেফিনেশন কি? অ্যাক্টিভেশন এনার্জি হইতেছে সক্রিয়ণ শক্তির। এই ডেফিনেশন লিখলে স্যাররা আসলে নাম্বার দেয় না, স্যাররা কেন জানি নাম্বার মানে এই ডেফিনেশনটা পছন্দ করে না। স্যাররা পছন্দ করে এখন যে ডেফিনেশন দিব সেটা। আমি এখানে আবার ফেরত আসবো, সবাই একটু সক্রিয়ণ শক্তির ডেফিনেশন লিখে নাও, পরীক্ষায় যেটা লিখবা আর কি। ই এ মানে এনার্জি অফ অ্যাক্টিভেশন। একটি বিক্রিয়ার বিক্রিয়ক থেকে বিক্রিয়ক থেকে সক্রিয় জটিল অবস্থা তৈরিতে শোষিত শক্তি, শোষিত শক্তি, এটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। এবং তোমরা বুঝতে পারছো এটাও যে কথা, যে শক্তি না হইলেই নয়, একই কথা। কারণ এই শক্তি না দিলে কখনো রিয়াকশন হবে না। তাহলে ভাইয়া আমি বলে দিলাম, সেটা হতেছে যে একটা বিক্রিয়ায় প্রথমে বিক্রিয়ক থাকে, সেই বিক্রিয়কের মধ্যে বন্ধন ভাঙে, সেই বন্ধন ভেঙে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে পরিণত হয়।
এবং এখানে যে পরিমাণ শক্তি শোষিত হয় সেটাকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। এখানে পৌঁছানোর পরে তারপরে বিক্রিয়া এমনি এমনি হয়ে যায়। এরপরে এই গ্রাফ আঁকার কয়েকটা শর্ত আছে, অনেকে করে কি সুন্দর করে আঁকার জন্য যেখান থেকে শুরু করে সেখানে গিয়ে শেষ করে আর কি। দেখতে সুন্দর লাগে না, দুই পাশ একই রকমের হয়, সিমেট্রি হয়। এটা করা যাবে না। এই বিক্রিয়া কখনোই যেখান থেকে শুরু হবে সেখানে গিয়ে শেষ হবে না। যদি যেখান থেকে শুরু হয় সেখানে গিয়ে যদি শেষ হইতো, তাহলে এই বিক্রিয়া কোনো মিনিংলেস ছিল। মানে নেচারে যখন কোনো ঘটনা ঘটে সেখানে লাভ ক্ষতি অবশ্যই থাকবে। এটাকে বলা হয় জিরো সাম গেম, নাম শুনছো? জিরো সাম গেম মানে হইতেছে সামেশন সবসময় জিরো হয়, সামেশন জিরো হয় মানে হচ্ছে কেউ পাইলে কেউ হারায় আর কি। কোন একটা এটা ইন্টারন্যাশনাল রিলেশনের একটা টপিক, যে দুইটা দেশ যখন কোনো চুক্তি সাধন করে তখন এটাকে জিরো সাম গেম বলে। মানে কেউই আসলে হচ্ছে আলটিমেট লাভবান হবে না, কারো লাভ হইলে কারো ক্ষতি হবেই আর কি। আবার পজিটিভ সাম থিওরিও আছে, পজিটিভ সাম থিওরি হইতেছে এরও লাভ হইতে পারে ওরও লাভ হইতে পারে আর কি। তো কথা হচ্ছে যে যদি শক্তি শোষণ না হয় বা বিকিরণ না হয় তাহলে এই বিক্রিয়া কেন হইলো? মানে নেচারে একটা ঘটনা ঘটবে, তার তো একটা মিনিং থাকা লাগবে, হয় তুই হারা না হয় তুই পা। সমান সমান থেকে তো লাভ নাই। তো এই জন্য তোমাদেরকে বলি, নতুন ভুল করবা, পুরাতন ভুল বারবার করে লাভ নাই। পুরাতন ভুল করলে সামেশন জিরো হয়ে যায়, পুরাতন ভুল করলে কিছু শেখা যায় না। নতুন ভুল করবা আর কি, নতুন ভুল করলে জীবনে অনেক কিছু শেখা যায়। একই ভুল, এক গাছের নিচে যাচ্ছ, মাথার উপরে তাল পড়ছে, আবার যাচ্ছ, আবার তাল পড়ছে, বেল পড়ছে, কেন? নতুন গাছতলায় যাও, সেখানে গেলে হয়তো এমন কিছু পড়তে পারে যেটা তোমার কাজে আসবে। তো ভুল করবা, বাট নতুন ভুল করার চেষ্টা করবা, পুরাতন ভুল না। তো এটা কখনোই আসলে সমান সমান হবে না, সুন্দর দেখানোর জন্য কেউ আবার সমান সমান দিও না। এটা কোনোদিনই জিরো দিয়ে শুরু হবে না। কেন জিরো দিয়ে শুরু হবে না? কারণ হচ্ছে দেখো, আহ কোন বস্তুর মধ্যে শক্তি আসলে একেবারে জিরো থাকে না আর কি। নেচারে যা এক্সিস্ট করে সবার মধ্যে কিছু না কিছু শক্তি আছে, এই জন্য এটা কখনোই জিরো দিয়ে শুরু হবে না। আবার এটা কখনোই জিরোতে পৌঁছাবে না, কারণ ওই একই কথা, সবার মধ্যে শক্তি কিছু না কিছু থাকে। এরপরে আমাকে তোমরা বলতে পারবা যে এই রিয়াকশনটাতে আমি যে গ্রাফটা এখানে আঁকছি, সেই গ্রাফে আহ কোনটা বেশি, শোষণের মানটা বেশি নাকি বিকিরণের মানটা বেশি? প্রশ্ন হচ্ছে এখানকার যে গ্রাফটা আমি আঁকছি সেই গ্রাফে কোন শক্তিটা বেশি, শোষিত বেশি নাকি বিকিরিতটা বেশি, কোন শক্তির ভ্যালু বেশি আর কি। এই হচ্ছে আমাদের শোষিত শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি মানে শোষিত শক্তি। দেখো এই হচ্ছে শোষিত শক্তি এতটুকু। আর তোমাদেরকে যদি বিকিরণটা দেখাই তাহলে বিকিরণটা দ্বারা এরকম, জাস্ট এইখান থেকে এই পর্যন্ত, তো সে শক্তি হিসাব করলে এরকম দাঁড়ায়। এই হচ্ছে আমাদের বিকিরণের মানটা। তার মানে তুমি এতটুকু ইনভেস্ট করছিলা, পাইছো অল্প একটু। তাহলে আমাকে বলো তো ভাই, এখানে যে রিয়াকশনটা হচ্ছে আমি দেখাইলাম, এই রিয়াকশনটা আলটিমেটলি কি তাপ উৎপাদী রিয়াকশন নাকি তাপহারী রিয়াকশন? তোমার কমন সেন্স কি বলে? মানে এই রিয়াকশনটা অ্যাকর্ডিং টু দিস গ্রাফ কোন টাইপের, এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক? এটা কিন্তু এন্ডোথার্মিক রিয়াকশন, তাপহারী বিক্রিয়া। কারণ ভাই যে তুমি ইনভেস্ট বেশি করছিলা, কি লস হয়েছে ব্যবসায়, ইনভেস্ট করছিলা বেশি, তাপ উৎপন্ন হয়েছে কম। তাহলে কতটুকু কম উৎপন্ন হয়েছে, এতটুকু কম উৎপন্ন হয়েছে, ওইটুকু তাপ সে আমার থেকে নিবে। তাহলে এটা তাপহারী রিয়াকশন বা এন্ডোথার্মিক রিয়াকশন। এবং সেই রিয়াকশনের এটাই হচ্ছে আমাদের ডেল্টা এইচ। এই যে এই অংশটুকু হচ্ছে ডেল্টা এইচ, এগুলো আমরা তাপ রসায়নে পড়বো আর কি, বুঝছো? বাট তারপরও আইডিয়া দিয়ে দিলাম। এরপরে দেখো তো, এটা দেখতে অনেকটা কার মতো, পাহাড়ের মতো না? এবং সেই পাহাড়ের ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি নিছি, শক্তি নিছি। সো কেউ কেউ এই গ্রাফটাকে আদর করে কি নামে ডাকে জানো? শক্তি পাহাড় নামে ডাকে, এনার্জি হিল বা শক্তি পাহাড়। গত উইকে আমি হচ্ছে হিমালয় দেখতে গেছিলাম, এবং অসম্ভব সুন্দর আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে জানালা খুলে বেলকনি থেকে দেখি হিমালয়, অনেক সুন্দর লাগছিল। এখন এই শক্তি পাহাড়ের উচ্চতা কি? উচ্চতা হইতেছে অ্যাক্টিভেশন এনার্জি। তো বুঝতেই পারছো যে পাহাড় যত নিচু হবে পাহাড় টপকানো তত সহজ হবে, পাহাড় যত উঁচু হবে পাহাড় টপকানো তত কঠিন হবে। এখন আমাকে বলো তো, সক্রিয়ণ শক্তি একটা বিক্রিয়ার জন্য কম হইলে ভালো নাকি বেশি হলে ভালো? প্রশ্ন হচ্ছে, সক্রিয়ণ শক্তি একটা রিয়াকশনের জন্য কম হইলে ভালো না বেশি হইলে ভালো? কম হইলে ভালো। যত কম হবে তত কি, কম শক্তি দিলে রিয়াকশনটা কমপ্লিট হয়ে যাবে। সো অনেকগুলো কথা একসঙ্গে বললাম আমি, ডট মানে জাস্ট ডটগুলোকে কানেক্ট করে বলে দিই। আমরা রিয়াকশন থিওরি পড়ছিলাম। রিয়েকশন থিওরি কি জিনিস? একটা রিয়েকশনকে জাস্ট ব্যাখ্যা করার জন্য দুইটা থিওরি আমরা পড়ি। একটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব, কলিশন থিওরি। কলিশন থিওরি আমাদেরকে বলে যে একটা বিক্রিয়া কি কি শর্তে হয়।
প্রথম শর্ত, দ্য রিয়েক্ট্যান্টস মাস্ট কোলাইড, বাংলায় বলা হয় বিক্রিয়কগুলোকে সংঘর্ষে লিপ্ত হইতে হবে। নাম্বার টু, কলিশন মাস্ট অকার উইথ এ মিনিমাম এনার্জি, সংঘর্ষগুলোকে একটা মিনিমাম এনার্জি সহকারে হচ্ছে কি বলে হইতে হবে। 3 নম্বর হতেছে কলিশন মাস্ট অকার উইথ এ প্রপার ওরিয়েন্টেশন, একটা প্রপার ওরিয়েন্টেশন অনুযায়ী সংঘর্ষ হইতে হবে। আর ট্রানজিশন স্টেট থিওরি বিক্রিয়ার কৌশল বলে যে প্রথমে বিক্রিয়ক থেকে শক্তি শোষণ করে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স হবে, তারপরে শক্তি বিকিরণ করে ফাইনাল উৎপাদ তৈরি হবে। যদি এটা উপরে থাকে, যেটা যদি উপরে থাকে তাহলে হচ্ছে সেটা হবে হচ্ছে তাপ উৎপাদী তাপহারী। আর যদি এটা নিচে নামতো, মানে এই যে এই লাইন থেকে নিচে নামতো, তাহলে এটা তাপহারী হইতো। ওকে, সো আমরা একটা প্রশ্ন দেখে নেই। এই গ্রাফটুকু লেখো না, জাস্ট প্রশ্নটা তুলে নাও। হ্যাঁ, যদি এটা এক্সোথার্মিক হইতো নিচে নামতো। এই গ্রাফটা দেখার দরকার নেই। সেটা কি ক্লাসে আছে? ওকে, চলো আমরা একটু ম্যাথটা সলভ করি। ম্যাথটা সলভ করার জন্য এইটুকু দেখারই দরকার নেই। গ্রাফটা হচ্ছে আমরা অন্য একটা স্লাইডে দেখাচ্ছি বা ছোট করে এখানে দেখাচ্ছি। মানে পরীক্ষায় তো তুমি তো এত ঢং করে গ্রাফ আঁকতে পারবা না, তোমাকে এই টাইপের প্রশ্ন তো খুব অল্প জায়গায় সলভ করতে হবে। আমাকে বলছে কোনো তাপহারী বিক্রিয়ায় এ থেকে বি, মানে এ থেকে বি তৈরি হইতেছে, এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মান দেওয়া আছে 60 কিলোজুল পার মোল, মানে 60 কিলোজুল পার মোল। এবং বিক্রিয়া তাপ মানে বুঝো, বিক্রিয়া তাপ মানে হচ্ছে ডেল এইচ এর মান দেওয়া আছে, বুঝছো? আমাদের এখানে ডেল এইচ এর মানটা দেওয়া আছে এইটা। তাহলে আমাকে বলছে বিপরীত বিক্রিয়া, মানে যদি তুমি বিক্রিয়াকে উল্টাও তাহলে ওর সক্রিয়ণ শক্তি কত হবে। মানে এ থেকে বি এর সক্রিয়ণ শক্তি দেওয়া আছে, উত্তর হচ্ছে বি থেকে এ সক্রিয়ণ শক্তি কত হবে। এবং এই টাইপের প্রশ্ন যখন এমসিকিউ তে আসবে তখন অপশনগুলো কেমন থাকবে জানো? অপশনগুলো থাকবে হচ্ছে একটা হচ্ছে 60, একটা হচ্ছে 40, একটা হচ্ছে 80, একটা থাকবে হচ্ছে 1200। মানে তোমাদের মধ্যে এরকম একটা প্রবণতা আছে আমি জানি, যখন এরকম দুই তিনটা সংখ্যা দেখো প্রশ্নের মধ্যে তখন আর চিন্তা করো না পারলে, আচ্ছা যোগ করে দেখি মিলে কিনা, বিয়োগ করে দেখি মিলে কিনা, তো গুণ করে দেখি মিলে কিনা, বা যেরকম ছিল সেরকম মিলে কিনা। তো এটা মনে করার কোনো কারণ নাই যে তুমি যেটা চিন্তা করতেছো এটা প্রশ্নকর্তার মাথায় নাই। ওই যোগ করলে যেটা আসবে, বিয়োগ করলে যেটা আসবে, গুণ করলে যেটা আসবে, সবই হচ্ছে অপশনে আছে এখানে। And আমি তোমাদেরকে বুঝে দিই, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এটা পারবা না। ধরো এই হচ্ছে আমি ছোট্ট করে একটা গ্রাফ আঁকলাম, গ্রাফ ছাড়া করা যাবে না আর কি, বুঝছো? যেহেতু এটা তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া মানে হইতেছে যে এরকম উপরে গিয়ে থামবে। দেখো এটুকু বুঝো কিনা, মানে আমি তোমাদেরকে যে ছবিটা, উপরে তো হয়নি, ধরো আরেকটু উপরে ইমাজিন করো যে এইখানে গিয়ে থামছে। এই যে ছবিটা এঁকে দিয়েছিলাম, এখন আমি বোঝাতে চাচ্ছি এক্সাম হলে তুমি আসলে কি এত সুন্দর করে কাহিনী করে ঢং করে ছবি আঁকবো? তোর হচ্ছে না, ওই যে আমি যেমন আঁকছি অমনি আঁকবা। এবং এখানে আমার হচ্ছে এ আছে, এখানে আমার হচ্ছে বি আছে। দেখো, এই হচ্ছে এ, এই হচ্ছে আমাদের বি। এবং আমাদেরকে এ থেকে বি এর সক্রিয়ণ শক্তি দেওয়া আছে কত, 60। তার মানে 60 কতটুকু দেখো তো, 60 হচ্ছে এতটুকু, বুঝি এটুকু। আর আমাকে বিক্রিয়া তাপ দেওয়া আছে 20। 20 মানে হইতেছে, তোমরা কি এটা বুঝো যে এই যে এইটুকুর মান দেওয়া আছে 20, এই যে এইটুকু।
আগে বলো ওইটুকু বুঝছো কিনা, ওইটুকু না বুঝলে, এটুকু বোঝা খুব সহজ, তোমাকে এতক্ষণ ধরে আসলে বুঝাইছে এটা, এই অংশটুকুই। এখন আমাকে বলছে বি থেকে যদি এ তৈরি হইতো, তাইলে সেখানে সক্রিয়ণ শক্তি কত হইতো। তাহলে বি থেকে আবার এই যে উল্টা পথে আসো, বি থেকে এই চূড়ায় যেতে যতটুকু শক্তি লাগবে, আবারও বলতেছি এ থেকে বি এর জন্য এটা হচ্ছে মানে বিক্রিয়ক থেকে চূড়া পর্যন্ত যাওয়ার জন্য শক্তিটাই সক্রিয়ণ শক্তি। এখন আমাকে বলছে যদি বি থেকে এ তে আসো, তাহলে বি থেকে চূড়া পর্যন্ত যাও। এখন বি থেকে চূড়া পর্যন্ত কত দাঁড়ায়, 40 দাঁড়ায়। এই 40টা গ্রাফ না এঁকে আসলে বের করা বেশ কঠিন কাজ। তাহলে আনসার কত, আনসার হচ্ছে 40। এই যে এই হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পারছো যে হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে ডিল করা হয়। এবার সবাই এই পেজটা লিখে নাও, যে বিক্রিয়ার হারে প্রভাব বিস্তারকারী নিয়ামক। আচ্ছা, একজন বলছে হচ্ছে আরেকবার বুঝে দেন। ওকে, ঠিক আছে, দেখো। প্রথমত, সক্রিয়ণ শক্তি মানে কি, বিক্রিয়ক থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত যাওয়ার জন্য যে শক্তি। তাহলে এই যে এ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত যাওয়ার জন্য 60 আমাকে বলেই দিছে, এবং আমাকে বিক্রিয়া তাপ দেওয়া আছে, মানে যে এই মানটা দেওয়া আছে, দেখো এই মানটা দেওয়া আছে। এবার আমাকে বলছে যদি বিক্রিয়াটা উল্টানো হইতো, যদি বিক্রিয়াটা, আর যারা বুঝো নাই লিখছে, আমি বুঝো নাই বানানটা লিখে দিচ্ছি। BUJHI, দিস ইজ বুঝি। তারপর নাই মানে হচ্ছে NAI, বুঝি নাই বা বুঝিনি, NI। ওকে, এর বাদে অন্য কিছু লিখবা না। এই জে এর জায়গায় যখনই তোমরা জেড লিখো, বা যেটাকে আমরা এখন আমেরিকান অ্যাকসেন্টে জি বলি, তখন হয়ে যায় বুঝি নাই। এটা তো না আর কি। সো লেখা ভুল হতেই পারে, সমস্যার কিছু নাই, শরমের কিছু নাই, বাট ঠিক করবে এগুলা। ওকে। এখন আমাকে বলছে বি থেকে যদি এ তৈরি করতাম তাহলে সক্রিয়ণ শক্তি কত হবে। তাহলে একটা বিক্রিয়া সামনে যেভাবে আগায় পেছনে সেভাবে আসে। তাহলে যে পেছনে একদম এরকম পেছন, জাস্ট গাড়ির সামনে যাচ্ছে পেছনে যাচ্ছে, তো পেছন দিকে যাচ্ছ তুমি। সো বি থেকে যখন এ তৈরি হইতো তখন এই পাথওয়েটা সে ফলো করতো। বি থেকে এ তৈরি করার ক্ষেত্রে ওই চূড়ায় যাওয়ার জন্য যে পরিমাণ শক্তি লাগবে, এখন তো সেই শক্তি কতটুকু, এতটুকু না? ধরো আমি তোমাকে একটা এটা দিয়ে দেখাই, এই যে এতটুকু, এই যে এতটুকু, দেখো এতটুকু। তাহলে পুরোটা যদি 60 হয়, এটা যদি 20 হয়, বিয়োগ করলে তো 40 থাকে। এবার কি বুঝতে পারছি? তাপ হারি হলে উপরে বি থাকবে, হ্যাঁ, তাপ উৎপাদী হলে বি নিচে নেমে যাবে। তাহলে আমরা দেখলাম যে বিক্রিয়ার হারে প্রভাব বিস্তারকারী নিয়ামক, ওকে, মানে হচ্ছে এটাকে ইংলিশে বলা হয় ফ্যাক্টরস। কোন কোন ফ্যাক্টর গুলো চেঞ্জ করলে রেট পরিবর্তন হয় সেটা হচ্ছে আমাদের কথা। FACTORS। একটা হচ্ছে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সারফেস এরিয়া। 2 নম্বর হচ্ছে তাপমাত্রা, ঘনমাত্রা, প্রভাবক চাপ, বিক্রিয়কের প্রকৃতি, আলোর উপস্থিতি। এগুলো নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করবো আর কি। ডেল্টা এইচ এর যে সূত্র 9-10-এ পড়ছি ওইটা দিয়ে করলে তো হয়, তাই না? হ্যাঁ, ওই ডেল্টা এইচ এর সূত্র অন্তত 10-12টা সূত্র আছে। সো প্রেক্ষাপটের অনুযায়ী হয়, কোনোটা ভুল না, বাট এক এক জায়গায় এক একটা ইউজ করতে হয়, যে অনুযায়ী তোমাকে ডেটা দেওয়া আছে। একটা একটা করে আলোচনা করি বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আগে একটু বুঝাই। ছোটবেলায় প্রভাবক এর ইংলিশ হচ্ছে ফ্যাক্টরস। সেটা হচ্ছে এমনি ক্যাটালিস্ট বলে, ফ্যাক্টরস বলে, সবই বলে।
ছোটবেলায় কেউ চোখ বন্ধ করে এই দুই আঙ্গুল মেলানোর এই গেমটা খেলছো? যে চোখ বন্ধ করে দুইটা আঙ্গুল এখানে একসঙ্গে মেশাবা, এবং একসঙ্গে মেশানো কিন্তু ধরো দুইটা আঙ্গুল তুমি চেষ্টা করছো চোখ বন্ধ করে, এটা মেশানো সহজ নাকি দুই হাত একসাথে মেশানো সহজ? ডেফিনেটলি দুই হাত একসাথে মেশানো সহজ। তো প্রশ্ন হচ্ছে দুই হাত কেন মেশানো সহজ? কারণ হাতের সার্ফেস এরিয়া বেশি। তো সার্ফেস এরিয়া যদি বেশি হয়, মানে সার্ফেস এরিয়া যদি বেশি হয়, আগেটায় 60 ডিগ্রি এর বেশি যদি নিচে যেত তাহলে কি তাপ উৎপাদী হতো? হ্যাঁ, নিচে নামলে তাপ উৎপাদী হতো। তো প্রশ্ন হচ্ছে, আমি যেটা বলতেছিলাম যে দুই হাতের আঙ্গুল থেকে দুই হাতের তালু একসাথে মেশানো সহজ হয় কারণ এটা সার্ফেস এরিয়া বেশি। তো বুঝতেই পারছো, সার্ফেস এরিয়া বেশি হইলে সংঘর্ষ বেশি হয়, আর সংঘর্ষ বেশি হইলে রিঅ্যাকশন রেট বাড়ে। এখন তাহলে এটা জাস্ট তুলতে হবে না যে সার্ফেস এরিয়া বেশি হলে রেট বাড়ে, এটা খুবই কমন সেন্স। এখন আমাকে বলো তো, কোন এক কিছুর সার্ফেস এরিয়া বাড়ার বা বাড়ানোর একটা সুন্দর ওয়ে আছে, খুব সহজ একটা ওয়ে আছে, সেটা কি? ধরো আমি তোমাকে বলি যে আমার কাছে আমার ফোন আছে, অনেকে এটাই বুঝে না সার্ফেস এরিয়া কি বা পৃষ্ঠতল কি। সারফেস এরিয়া হইতেছে ধরো আমার এই ফোনের চারপাশে যে এরিয়াটা, সেটা হচ্ছে আমার এই ফোনের সারফেস এরিয়া। এখন এই সারফেস এরিয়া আমি কেমনে বাড়াবো? যদি আমি ফোনটাকে কাটি, দেখো, ফোনটাকে কাটি না, হিট দিয়ে সারফেস এরিয়া বাড়ানো যায় না। সো ফোনটাকে হচ্ছে চাপ দেওয়া না, ফোনটাকে ভাঙলে নতুন দুইটা সারফেস তৈরি হয়। ধরো আমি ফোনটাকে ঠিক মাঝখানে কাটলাম, সো মাঝখানে কাটলে কিন্তু আমি নতুন দুইটা সারফেস পাচ্ছি। ওকে, কোনো সারফেস কিন্তু কমতেছে না। ওকে, তুমি যদি আরেক খণ্ড কাটো, আরেক খণ্ড কাটলে কিন্তু আমি, দেখো এই যে ধরো এই বরাবর কাটতেছি, আমি নতুন আরো দুইটা তল পাচ্ছি। মানে আমাকে বলা হয় একটা ফোনকে তুমি যতবার কাটবা, যতবার কাটবা, ততবার সারফেস বাড়ে, সারফেস এরিয়া বাড়ে। তো তুমি যদি এটাকে পাউডার করে ফেলো, সারফেস এরিয়া অসীম পরিমাণ বাড়ে। তো যে কোনো জিনিসের সারফেস এরিয়া বাড়ানোর উপায় হতেছে সেই জিনিসটাকে ভেঙে ফেলা, টুকরা করে ফেলা, গুঁড়া করে ফেলা, পাউডার বানানো। এখন আমাকে এরকম কুমদা জেনে অ্যাডমিশনে আসছিল, দুইটা রিয়াকশন দেওয়া ছিল। একটাতে জিঙ্ক রড ছিল, মানে জিঙ্ক দণ্ড, একটাতে জিঙ্কের গুঁড়া ছিল। সো রিয়েকশন, মানে প্রশ্ন ছিল যে এই দুইটা রিয়েকশনের মধ্যে কোনটা ফাস্টার, মানে কোন রিয়েকশনটা বেশি ফাস্ট, হাইড্রোজেন উৎপন্ন হওয়ার পরিমাণটা কোথায় বেশি, এই দণ্ডেরটায় নাকি হচ্ছে গুঁড়ারটায়? অবশ্যই যেটা গুঁড়া আছে সেটার সারফেস এরিয়া বেশি। তাহলে আমি বলতে পারি যে এই রিয়েকশন এবং এই রিয়েকশনের মধ্যে নিচেরটা হচ্ছে বেশি ফাস্ট, কারণ জিঙ্ক গুঁড়া আছে এখানে। গুঁড়া থাকলে সারফেস এরিয়া বেশি হয়। ওকে, এটুকু একটু লিখে নাও। ওকে, আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে, ধরো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে, ওকে গ্রাফটা আগে কেন। এ বি সি, তিনটা বিক্রিয়ক, এবং তিনটা বিক্রিয়ক থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ইমাজিন করে একটা ক্যালসিয়াম কার্বনেট, একটা ম্যাগনেসিয়াম কার্বনেট, একটা সোডিয়াম কার্বনেট, এই টাইপের। এই লেখা বোঝা যায় না দেখেই তো আমি উপরে ইয়াগুলো চেঞ্জ করে দিছি, ফন্ট মেলে নাই দেখে লেখা ভেঙে ভেঙে গেছে। উপরে হচ্ছে ভি অফ কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের আয়তন, আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে টাইম নিচ্ছে।
এখন একটু বলে দেই যে এবিসি এগুলো কি। এবিসি ধরো ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট অথবা সোডিয়াম কার্বনেট। তোমরা যে কোনো কার্বনেটকে যদি আমি হিট দিই, যে কোনো কার্বনেটকে হিট দিলে সেখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে এ থেকেও হয়, বি থেকেও হয়, সি থেকেও হয়। সেই কার্বন ডাই অক্সাইডের যে ভলিউম, সময়ের সাথে সেই ভলিউমের একটা গ্রাফ করা হয়েছে। তো এ থেকে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সেটা হচ্ছে এরকম হয়, বি থেকে এরকম হয়, সি থেকে এরকম হয়। সো কোয়েশ্চেন হচ্ছে হুইচ হ্যাজ দ্য লার্জার সারফেস এরিয়া, মানে এবিসি এর মধ্যে কার সারফেস এরিয়া বেশি। এখন কার বেশি ভাই, যেখান থেকে তাড়াতাড়ি বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, তাই না? কারণ যার সারফেস এরিয়া বেশি তার রিয়াকশন কলিশন রেট বেশি। যার কলিশন রেট বেশি সেখানে তাড়াতাড়ি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে এ। এখন অনেকে চিন্তা করতেছে এ কেন ভাই, এ কেমনে? দেখছো, এর সাথে সময়ের সাথে এ থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেটা এই যে ধারাস করে উপরে উঠে গেছে, খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়েছে, সময় কম লাগছে, পরিবর্তন বেশি হয়েছে। এই যে, আর এটা হচ্ছে স্লো 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 করে যাচ্ছে সিটা। ঠিক আছে, এখানে স্লোপ কাজে লাগে, স্লোপ কাজে না লাগে ওই দেখলেই বোঝা যায় যে আসলে এখানে কি ঘটনা ঘটছে। তার মানে এখানে উত্তর হচ্ছে এ। তাপমাত্রাতে আমরা আজকে যাব না, তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম হচ্ছে কি, আমরা শিখলাম হচ্ছে যে হার, তারপরে হচ্ছে হারের ইকুয়েশন, তারপর হচ্ছে দুইটা থিওরি, যে দুইটা থিওরিতে বইতে পাবো না, সো তোমাদের কাজ হচ্ছে শুধু হারটা পড়া। আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত তোমাদের কাজ হচ্ছে শুধু রিঅ্যাকশন রেট। আচ্ছা, আমাকে আবার একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই আবার একটু বলবো, কিন্তু তোমরা চেষ্টা করবা। দেখো, এই যে আমি যে অনেকবার রিপিট করি না, এটা কিন্তু তোমাদের জন্য ভালো না, আসলে ক্ষতিকর, আসলে ক্ষতিকর। কারণ এতবার যখন রিপিট করে একটা জিনিস বুঝবা, তখন নিজের যে হচ্ছে নিজেকে পুশ করা থাকে না, পেইন ডাজন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার, একটা কথা আছে। মানে দ্য পেইন দ্যাট ডাজন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। আরামদায়ক পরিবেশ সবসময় তোমাকে হচ্ছে অলস বানাবে, তোমাকে নরম বানাবে। চেষ্টা করবা একটু ফাস্ট ফাস্ট বোঝার, এটা একদিনে কেউ ফার্স্ট লার্নার হয় না। আমার রিপিট করতে কোনো সমস্যা নাই, এমনি বলতেছি তোমাদেরকে। চেষ্টা করবা যে নিজে নিজেকে বোঝানো বা খুব মনোযোগ দিয়ে শুনে জিনিসটা নিজের মধ্যে প্রসেস করা। এই অভ্যাসটা একদিনে হয় না, আস্তে আস্তে করে হয়। সেটা হচ্ছে দেখো, এখানে যে প্রশ্নটা পড়ছি, তিনটা থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এখানে এর যে গ্রাফটাই দেখো, এর গ্রাফটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়েছে। তাহলে এ থেকে যে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা হয় সেই আয়তনটা র্যাপিড পরিবর্তন হয়। সময়ের সাথে আয়তনের পরিবর্তনটা অনেক বেশি। সো সময়ের সাথে আয়তনের পরিবর্তন অনেক বেশি হলে কি হবে? বেশি হলে হইতেছে সেটার রেট বেশি। রেট কেন বেশি? ঘনমাত্রা, কি বলে, সারফেস এরিয়া বেশি ছিল। তাহলে এ হচ্ছে লার্জার সারফেস এরিয়া। ওকে, সো তোমাদের কাজ হচ্ছে বইটা পড়বা, বই থেকে আগামী ক্লাসে আসার আগে শুধু রেটটা পড়বা, বাকিটুকু বই থেকে পড়তে হবে না। যে কোনো বই, বই থেকে রেট পড়বো, জাস্ট রেট, রিয়াকশন রেট। হ্যাঁ, চাপ ছাড়া আসলে বেস্ট আউটপুটটা আসে না। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে সবাই প্রশ্নটা করবে, এবং অবশ্যই নিজের প্রশ্নটা করার পরে একটু মিউট করে রাখবা, যেন বাকিদের শুনতে এবং বলতে সুবিধা হয়। অথবা তোমার আনমিউট করা আছে কিনা কিছুক্ষণ পর পর চেক করবা যে তোমার মাইক আনমিউট করা আছে কিনা। এটাও একটা কার্টেসি, মেনটেন করো। আর যার যে প্রশ্ন আছে সে বলতে থাকো আর কি। ভাইয়া বিকারক কি? বিকারক মানে হচ্ছে একটা বিক্রিয়ায় হ্যালো ধরো ভাইয়া। যে অ্যাটাক করে তাকে বিকারক বলা হয়। মানে হ্যালো। একটু একটু দাঁড়াও। বিকারক মানে হচ্ছে, ধরো বেনজিনের সাথে ক্লোরিন যুক্ত হচ্ছে, তো এখানে বেনজিনকে ক্লোরিন গিয়ে অ্যাটাক হ্যালো করে, ভাইয়া। যে অ্যাটাক করে তাকে বলা হয় হচ্ছে বিকারক। আরেকটা কোয়েশ্চেন ছিল, হুম। ওই গত শনিবার পড়াইছেন যে ই ফ্যাক্টর, এখানে সূত্রতে ছিল টোটাল ওয়েস্ট ডিভাইডেড বাই টোটাল প্রোডাক্ট, এগুলো কেজি এককে নেওয়া হয়। তো এরপরে একটা ম্যাথ করাইছিলেন, ওইখানে তো যে ভরগুলা নিয়েছিলেন, অণুর ভর, পরমাণুর ভরগুলো, এগুলো তো কেজিতে নেওয়া হয় নাই। কেজিতে নিলে কি অন্য কিছু উত্তর হইতো? না, আমার ওইটা কনফিউশন ছিল যে কেজিতে কেজিতে নেয়নি। নিলেও হয়, না নিলেও হয়, ওরা বলে কেজিতে নিতে হবে, বাট ম্যাথ করার সময় তুমি তো ফ্রি, উপরেরটা হ্যালো। কেজিতে আর নিচেরটা কেজিতে নাও, কি দরকার আছে খালি খালি কষ্ট করা। হ্যালো ভাইয়া। স্যার, হুম। হ্যালো। অ্যাটম হ্যাঁ, মোহাম্মদ, এখানে দাঁড়া দাঁড়া, ওর কথাটা একটু শুনি। হ্যাঁ, ইফতাহাজ চৌধুরী, বলো। ভাইয়া, গুণগত রসায়নের 15 নম্বর ক্লাসটা একটু করতে ডিস্টার্ব কেন হচ্ছে বুঝতেছি না, যে ওটা তো চালু হচ্ছে না। আপনি একটু আপলোড আবার দিতে পারেন না, কিনা আবার দেখেন তো। আপলোড করলে ওই সিরিয়াল ঠিক থাকবে না। প্রথমত হচ্ছে প্রতিটা ক্লাস আপলোড করে চেক করা হয়, আর আপলোডের পরে হচ্ছে আমার এন্ড থেকে, মানে যে আপলোড করে আর কি, আমাদের এন্ড থেকে আসলে
আর কিছু করার নাই, ধরো আমরা ক্লাসটা আপলোড করে দিচ্ছি। So, ভাইয়া অনেকবার তো চেষ্টা করছিলাম, ওটা তো ক্লাসটা আর চালু হচ্ছিল না, বুঝতেছি না কি সমস্যা। ওইটাতে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে দেখবা তোমার যে ফোল্ডার আছে, ফোল্ডারের কোনো একটা জায়গায় গিয়ে ফাইলটা জমা হয়েছে। তো জি। সেইখান থেকে সেই ফাইলটা ডিলিট করবা। মানে ওকে। ফোল্ডারে হইতেছে ডিলিট করার পরে ওই টেলিগ্রাম থেকে ওই ফাইলটা আবার ডাউনলোড করো, তাহলে দেখবা সমাধান হবে। অথবা যদি অন্য একটা ডিভাইস থেকে হচ্ছে তুমি করতে পারো তাহলে করো। না, বাকি আচ্ছা কারো ঠিক আছে। প্রবলেম হচ্ছে না, প্রবলেম হলে তো ভাই আমারে নক দিয়ে 1000 মানুষ ক্লাস করতেছে, প্রবলেম হইলে তো নক দিয়ে ফাটাই দেয় মানুষ। মানে আমার কোথাও কোনো জায়গায় প্রবলেম হইলে এটা বুঝতে আমার 2 মিনিটও লাগে না, কারণ এত পরিমাণ মানুষ বলে ভাই এটা হইতেছে না, ওটা হইতেছে না, এটা হইতেছে না, তখন বুঝতে পারি যে কোথায় সমস্যা। ওকে, আচ্ছা বাকি ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, হুম। অ্যাটম ইকোনমির গতকাল যে ম্যাথটা করিয়েছিলেন সেখানে হচ্ছে টাইটেনিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম, 2 ম্যাগনেসিয়াম যোগ করা হয়েছিল, কিন্তু ওখানে তো 48 + 2 × 40, ওইটাতে তো অক্সিজেনের ইয়ে নাই, মানে অক্সিজেনের আণবিক ভর যোগ নাই। কি বলছো বুঝি নাই, দাঁড়াও। এটা গতকালকের স্লাইড। এখানে জি স্যার, এখানে আট- 48 48 হচ্ছে টাইটেনিয়ামের ভর, উপরে তো আমাদের কাঙ্ক্ষিত ভর নিব, নিচে হচ্ছে মোট। তাহলে মোট হচ্ছে টাইটেনিয়াম 48, আর এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড 80 লিখছি, হচ্ছে একবারে হিসাব করছি। ম্যাগনেসিয়াম হচ্ছে 16, অক্সিজেন হচ্ছে ম্যাগনেসিয়াম 24, অক্সিজেন 16, তাহলে যোগ করলে হয় 40, তাহলে 2 দ্বিগুণ করলে হয় 80। ও আচ্ছা ঠিক আছে। এগুলো তোমরা নিজেরা ফাইন্ড আউট করলে খুবই ভালো হয়। মানে ধরো এটা কিন্তু নিজে একটু 2 মিনিট সময় খাটালে তুমি হয়তো বুঝতে পারতা। আর তুমি যদি এটা বুঝতে তাহলে এই যে আমার থেকে কোন শুনে নিলে না, এর থেকে ভালো হইতো আর কি, বুঝছো? জি স্যার। আমি বলছি না যে আমাকে প্রশ্ন করা যাবে না, তবে আমি চাই যে তোমরা একটা জিনিস যখন কারো কাছ থেকে শুনে শেখা হয় সেটা খুব বেশি দীর্ঘায়িত হয় না, কিন্তু যখন ওটা নিজে একটু স্ট্রাগল করে শেখা হয় সেটা মাথায় বেশি দিন থাকে। বিক্রিয়ক আর বিকারক সেম না, হ্যাঁ, সূক্ষ্ম বিচারে একটু আলাদা। সবাইকে বিক্রিয়ক বলে, কিন্তু যে অ্যাটাক করে সেটাকে আমরা আলাদা করে বিকারক বলি, এটা জৈব যৌগের ক্ষেত্রে কাজে লাগে। বাট তুমি সেম বললো, কেউ তোমাকে ভুল বলবে না আর কি, বুঝছো? আচ্ছা ভাই, আমাদের অনেকে দ্বিতীয় পত্র কোর্স কিনেছে, আপনি বলেছেন অ্যাডমিশন বিষয়ে শেষ পর্যন্ত সাহায্য করবেন, দ্বিতীয় পত্রের লাইভে আপনাকে পাচ্ছি না, সেক্ষেত্রে আপনার গাইডলাইন কিভাবে পাবো? মাঝে মধ্যে হচ্ছে তোমাদেরকে, নর্মালি এখন যারা দ্বিতীয় পত্রে আছে সবাই প্রথম পত্রে আছে, একেবারে সবাই। তো এই জন্য ওদের ওখানে আমি আলাদা লাইভ সেশন নিচ্ছি না, কারণ এখানে তো সবার সঙ্গে আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে। বাট যখন হচ্ছে এই প্রথম পত্র শেষ হয়ে যাবে তখন আমি মাঝে মধ্যে ওখানে তোমাদের জন্য লাইভ সেশন নিব, সমস্যা নেই। হাফ ইয়ারলি এর জন্য কিভাবে পড়বো? খাতা পড়বা, বই পড়বা, দেন হচ্ছে প্র্যাকটিস করবা। খাতা বই প্র্যাকটিস, খাতা বই প্র্যাকটিস। প্র্যাকটিস বই থেকে করতে পারো, বই থেকে করতে পারো, টেস্ট পেপার থেকে করতে পারো, চাইলে তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকেও করতে পারো। ভাইয়া হুম। ভাইয়া শিক্ষক যে প্র্যাকটিস মানে বুকগুলা যে এইচএসসি 24-এর জন্য দেওয়া হয়েছে, ওইগুলা কি শর্ট সিলেবাস নাকি মানে ফুল সিলেবাসই প্র্যাকটিস যে বুকগুলা, মাস্টার বুকগুলা? ও, 24-এর জন্য ওগুলো শর্ট সিলেবাস। জি ভাইয়া, হ্যাঁ। আ- আচ্ছা। ভাইয়া ভাইয়া লিঙ্কন স্যার, আসসালামু আলাইকুম। দাঁড়াও, লিঙ্কন স্যারের কথা কি বললা? লিঙ্কন স্যারের লিঙ্কন স্যারের বইতে অ্যাটম ইকোনমির একটা ম্যাথ, ওইটাতে মানে বিক্রিয়কটা হচ্ছে ফেনল প্লাস জিঙ্ক পাতন হয়ে তারপর বেনজিন আর জিঙ্ক অক্সাইড জিঙ্ক উৎপন্ন অক্সাইড হয়েছে। তৈরি হয়, হ্যাঁ। এবার আপনি তো মানে অ্যাটম ইকোনমিতে বলছিলেন নিচে হচ্ছে টোটাল উৎপাদ, উপর হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ, কিন্তু ভাইয়া এখানে বইতে দেওয়া আছে নিচে মানে ফেনল, ফেনল তো এখানে বিক্রিয়ক, তো ফেনলের ইয়া। বুঝছি বুঝছি। আরে একটা বিক্রিয়কের মোট ভর আর উৎপাদের মোট ভর সমান থাকে আর কি, বুঝছো? তো দেখা গেছে যদি এমন হয়, ওই যে টোটাল, আমি বলছি না নিচে টোটাল উৎপাদের ভর, তুমি টোটাল উৎপাদের ভর না নিয়ে টোটাল বিক্রিয়কের ভর নিলে অঙ্কের উত্তর একই আসবে। এটাকে বলা হয় ভরের নিত্যতার সূত্র। একটা বিক্রিয়ায় ভর পরিবর্তন হয় না, ভর শক্তির নিত্যতার সূত্র। তো বুঝতে পারছো, তুমি যদি হচ্ছে টোটাল বিক্রিয়কের ভর না তাইলেও তুমি যা পাবা, টোটাল উৎপাদের ভর নিলেও তুমি তাই পাবা, জি ভাইয়া বুঝছি। একই ভাইয়া জিনিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমাদের কলেজে না আপনি যে চ্যাপ্টার গুলো এখন পড়াইতেছেন সেই চ্যাপ্টার গুলো দেয়নি, বাকি চ্যাপ্টার গুলো দিছে, তো আমি না বুঝতেছি না আমি কি এখন এগুলো পড়বো নাকি ওগুলো পড়বো। কি কি চ্যাপ্টার আছে কলেজে বলো তো? কলেজে আছে হচ্ছে যে 3rd চ্যাপ্টার আগেরটা,
আমাদের ফার্স্ট টার্মটা কেবল শেষ হয়েছে, এবার সেকেন্ড টার্মটা দিবে। তো ফার্স্ট টার্মের এই চ্যাপ্টারটা ছিল না, আগের চ্যাপ্টারটা, তখন আমার অন্য চ্যাপ্টার পড়তে যায় একটু প্যাচ লাগছে। এখন এটা পেন্ডিং আছে, আর সেকেন্ড পেপার থেকে 2টা চ্যাপ্টার। আহ তুমি মেইনলি কন্টেন্ট ফলো করো তো আমারটা, তাই না? মানে জি। কন্টেন্ট ফলো করো আমারটা। তাহলে আমার লাইভ ক্লাসটার বা লাইভ ক্লাসে টপিকগুলো মিস দিও না, অন্তত ক্লাসগুলো হইলেও হচ্ছে করবা। আর আচ্ছা ভাইয়া। আর হচ্ছে কলেজের পরীক্ষার আগে একটু রিভিশন দিয়ে যাও আর কি। এই তোমার এই সমস্যা কিছুদিন পরে সলভ হয়ে যাবে, তখন দেখবা যে আমার এখানেও ম্যাক্সিমাম চ্যাপ্টার হচ্ছে তোমার করা হয়ে যাচ্ছে, তখন দেখবা যে এই সমস্যাটা আর হবে না। আচ্ছা ভাইয়া, ভাইয়া আসসালামু হ্যালো আলাইকুম। ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাইয়া, মূলের পর্যাবৃত্তিক ধর্ম যেটা পরীক্ষা নিয়েছেন ওটার মধ্যে পাসপোর্ট কি হবে? পাসকোড দেখবা যে হচ্ছে ক্যাপশনের সাথেই আছে, অথবা ওই যদি পাসকোড খুঁজে না, মানে ধরো তুমি যেখানে লিঙ্কটা পাইছো সেই জি। লিঙ্কে তো একটা কথা লেখা ছিল যে এক্সাম অমুক এক্সাম বা কিছু একটা লেখা ছিল। ওই হ্যাঁ হ্যাঁ। আপলোড করার সময়, এটা তো আমি আপলোড করি না, কিন্তু আমি দেখি ক্যাপশনেই হচ্ছে পাসকোড দিয়ে দেয়। আর না পাইলে ফুয়াদ ভাইয়াকে জিজ্ঞেস করবা, ও বলে দিবে। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাইয়া, আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।